আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা। কেমন আছো সবাই? কি করছো? দিনকাল কেমন যাচ্ছে? পড়াশোনা কেমন চলছে? সবকিছু জানিয়ে দিব। ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছ। আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ভালো আছি, ভালো আছি, খুব ভালো আছি। তো কি হচ্ছে, আজকে আমরা এক্সট্রা ক্লাস 3, মানে 3টা ক্লাস এক্সট্রা নেওয়া হয়ে যাচ্ছে। এবং আজকে তোমাদের সাথে এই চ্যাপ্টারের যে অংশটুকু আমাদের পড়ানোর প্ল্যান ছিল, সেই অংশটুকু আজকে শেষ হয়ে যাবে। এখন বলো তোমাদের অনুভূতি কি আসলে? মানে একটা বিশাল সেগমেন্ট যে শেষ হয়ে যাচ্ছে, এই সেগমেন্ট শেষ হয়ে যাওয়ার পরে থাকে না যে একটা টপিক নিয়ে হোক বা একটা কনসেপ্ট নিয়ে হোক, একটা কনফিডেন্ট ফিল করা, মনে হয় যে হ্যাঁ আমি হয়তো পারবো, আমি হয়তো এখন চেষ্টা করলেই পারবো। আশা করি এই কনফিডেন্সটুকু তৈরি হয়েছে, এটুকু তৈরি হওয়াটা দরকার। এইগুলো এক্সট্রা বলতে ক্লাস এক্সট্রা, পড়াশোনা তো এক্সট্রা না। মানে আমরা যতগুলো ক্লাস তোমাদের জন্য শুরুতে আন্দাজ করে রাখছিলাম তার থেকে কিছু এক্সট্রা ক্লাস হচ্ছে আমরা নিয়ে ফেলছি। এবং এই এক্সট্রা ক্লাসগুলো নেওয়া হয়েছে কেন? তোমাদের জন্যই। তোমাদের জন্য কোনো কিছু বাদ না রেখে আমরা সামনে আগাই। মানে দেখো, আমরা চাইলে কিন্তু একটা ক্লাসে একটু বেশি বেশি করে পড়া শেষ করে দিতে পারতাম। এরকম করাটা খুব কঠিন কিছু না। সেটা আমরা করি নাই। কেন করিনি? কারণ আমরা চাইছি যে যত বেশি সংখ্যক স্টুডেন্টকে সাথে নিয়ে সামনে আগানো যায়, আমরা সেটা চেষ্টা করব। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যদি আমরা একটু ক্লাসে একটু তাড়াতাড়ি পড়াইতাম, অথবা যদি হচ্ছে আমরা একটু কি বলে একটু লেন্দি ক্লাস নিতাম, ধরো 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা করে ক্লাস নিতাম, তাইলে কিন্তু আমাদের এই এক্সট্রা ক্লাস তিনটা নিতে হইতো না। এবং সেটা কিন্তু আমরা পারি। তো সেটা আমরা নিই নেই, সেটা করি নেই, কারণ আমরা চাচ্ছি যত বেশি সংখ্যক স্টুডেন্টকে আমরা সাথে করে নিয়ে আগাতে পারবো, তত সবার জন্য ভালো হবে। সবাইকে নিয়ে আসলে কখনোই সম্ভব না, কারণ সবাই তো নিজেও সিরিয়াস না। কিন্তু তারপরও যারা সিরিয়াস, যারা ক্লাসে থাকে, যারা বুঝতে চায়, যারা রেগুলার, ওদেরকে আমরা সামনে নিয়ে সাথে নিয়ে আগাতে চাই। আর ইন দ্য মিন টাইম আমরা একটু আহ, আগের ক্লাসটা সংক্ষেপে রিভিউ করে দেই। গত ক্লাসে টেকনিক্যালি আমরা প্র্যাকটিস করছিলাম। প্র্যাকটিস কি? যে রিডবার্গের যে ইকুয়েশন, রিডবার্গের ইকুয়েশন মানে হচ্ছে যে আহ, যেখান থেকে আমরা কি বের করি, তরঙ্গ সংখ্যা বের করি, অথবা যেখান থেকে আমরা ল্যামডা বের করি। তো তরঙ্গ সংখ্যা বলি বা ল্যামডা বলি, আর এইচ ইন্টু 1/n লো তার স্কোয়ার মাইনাস 1/n হাই তার স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। সেখানে বলছিলাম আর এইচ এর মান কি? আর এইচ এর মান হইতেছে কি বলে 10, 96, 78। তোমরা কি আমার ক্লাসের সাথে সাথে নোট করো তো? আমার ক্লাসে অবশ্যই সাথে সাথে নোট করবা, এবং সাথে সাথে বইও পড়তে হবে। যদি কেউ বই না পড়ে থাকো, তাহলে দেখবা যে এখন বই পড়তে গেলে অনেক কষ্ট হচ্ছে, কারণ তোমার অনেকগুলো ক্লাস জমে গেছে, অনেক পড়া জমে আছে। তো বই পড়তে একটু কষ্ট হবে, এটা স্বাভাবিক। কারণ বইটা অনেক কঠিন করে লেখা, বইটাতে অনেক জটিল করে লেখা। কিন্তু সাথে সাথে হইতেছে নোট করতে হবে, সাথে সাথে বই পড়তে হবে। আর আমি তো তোমাদের প্রতি ক্লাস শেষে আসলে বলে দেই যে বইটা কিভাবে পড়তে হয়, কতটুকু পড়তে হয়। এরকম অনেক ক্লাস গেছে, আমি বলে দিছি যে এই ক্লাসের পরে বই পড়ার দরকার নেই, এরকম ক্লাসও কিন্তু গেছে। তো সাথে সাথে বই না পড়লে ঝামেলায় পড়ে যাবা, কিন্তু আসলেই ঝামেলায় পড়ে যাবা। যদি ভুল হয়ে থাকে তাহলে হয়ে যাক, সমস্যা নেই, সামনে থেকে প্রতি ক্লাসের পরে হচ্ছে বইটা পড়বা। আরেকটা জিনিস, যেটা হচ্ছে অনেকে ক্যালকুলেশনে দুর্বল। দুর্বল মানে হচ্ছে তোমাদের মধ্যে আমি এই জিনিসটা খেয়াল করছি, কেমিস্ট্রির মধ্যেও তো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে। তো আমি তোমাদের অনেকের মধ্যেই দেখছি যে ম্যাথ গুলো আসলে বুঝো না, যে এটা ক্যালকুলেশন কেমনে করব, 1/n1 তার স্কোয়ার, 1/n2 তার স্কোয়ার, এগুলো কেমনে বুঝবো, এরকম সমস্যা অনেকেরই হয়। তো তাদেরকে বলবো বেশি বেশি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে এগুলো ঠিক হয়ে যাবে আর কি। তো এখান থেকে আমরা তোমাদেরকে বুঝাইছিলাম যে নিউ এর পরিচয় কি, নিউ বারের পরিচয় কি। নিউ হইতেছে কম্পাঙ্ক, মানে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন হয়। আরেকটা হচ্ছে নিউ বার, হচ্ছে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে কতগুলো পূর্ণ কম্পন হয়। একটার একক হচ্ছে সেন্টিমিটার পার সেন্টিমিটার, একটার একক পার সেকেন্ড। তারপরে আমরা অনেক প্রবলেম সলভ করছি। তো সেই প্রবলেমগুলো খুব ইজি পিজি। কিন্তু হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে তোমাদেরকে বলছিলাম যে যাদের ওই যে হিসাব করতে সমস্যা হয়, এই যে রাফিয়া বলতেছে আমিও ক্যালকুলেশনে উইক, সুইটি বলছে এগুলা ম্যাথে অনেক প্রবলেম হয়, কারণ হইতেছে তুমি প্র্যাকটিস করো নাই। বিশ্বাস করো, তোমাদেরকে একটা জিনিস বলি, আমরা অনেকেই বলি যে হইতেছে ওর অনেক ট্যালেন্ট, বা ও অনেক ট্যালেন্টেড, বা ও অনেক মেধাবী। বিশ্বাস করো, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অলস মানুষগুলো নিজের অলসতাকে ঢাকার জন্য যে সফল হইছে তাকে মেধাবী বলে চালায় দেয়।
যেমন ধরো এক্স একটা পার্সন, ওয়াই একটা পার্সন। তো এক্স পার্সনটা পরিশ্রম করতে চায় না, তার পরিশ্রম করার মেন্টালিটি নাই, সে আসলে করতে চায় না। ওয়াই পার্সনটা পরিশ্রম করে এবং সে ভালো করছে। তো এক্স মানুষটা যে এই যে পরিশ্রম করে নেই, সে যে ভুল করছে বা সে যে প্রপার ওয়েতে আগায় নেই, তো সেটাকে তো তার ঢাকতে হবে, তাই না? সেটাকে তো একটা এক্সকিউজ দিয়ে নিচে রাখতে হবে। তো সে অনেক সময় বলে যে ওয়াই মানুষটা আমার থেকে মেধাবী, ওয়াই মানুষটা হয়তো আমার থেকে ভালো পরিবেশ পাইছে, ওয়াই মানুষের ফ্যামিলি হয়তো আমার থেকে রিচ। এই এক্সকিউজ গুলো দিয়ে তারপরে হইতেছে সে নিজের অপারগতা বা সে যে নিজের গাফিলতি সেটাকে ঢাকে। সো মেধা বলে অবশ্যই আছে, কিছু না কিছু মানুষ মেধাবী আছে, এটা খুবই কম। তোমার ব্যাচে হয়তো 1%ও না, কিন্তু বাকিরা তুমি যাদেরকে দেখো ভালো করছে, তারা আসলে পরিশ্রম করেই ভালো করছে, তারা তাদের মেধা দিয়ে ভালো করে নাই। এই জন্য আমি বলবো যে পরিশ্রম করার মানসিকতা রাখো। নিজে পরিশ্রম করবা না, আরেকজন পরিশ্রম করে সফল হয়ে তাকে মেধাবী বলে তুমি তোমার অপারগতাটাকে রাখবা, এটা কিন্তু আসলে তোমার জন্য ভালো কিছু না। এটা মাথায় রাখবা। তো তোমরা অনেকে হয়তো আমাকে ক্লাসে জিজ্ঞেস করো যে ভাইয়া এইটা তাইলে এসআই তে নিলে কি হবে? না, এসআই তে নিলেও হবে, তুমি বাসায় একটা ম্যাথ করলেই হয়তো, যে এসআই তে একটা ম্যাথ করে দেখি যেটা হইতেছে কি হবে। একজন বলছে আপনার পড়ার সাথে হাজারি স্যারের বইয়ের সাথে মিললে না, কারণ কি? কি করব? এটা অনেকবার বলছে, মিলবে না। তুমি আর কোনো স্যারের পড়ার সাথে কোনো বই মিলবে না, কারণ কোনো বইয়ের সাথে কোনো বই মিলে না। তোমাকে কি করতে হবে? টপিকের সাথে সাথে খুঁজে বের করতে হবে যে এই টপিকটা বইয়ে কোথায় আছে, তারপরে টপিক ধরে ধরে পড়তে হবে। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, যে কোনো শক্তি স্তর থেকে যদি প্রথম শক্তি স্তরে ফেরত আসে, তখন যে বর্ণালীগুলো তৈরি হয় তাদের সিরিজকে আমরা বলি লাইম্যান সিরিজ। যে কোনো শক্তি স্তর থেকে যদি বামার্স মানে দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আসে বামার সিরিজ, তৃতীয়তে ফেরত আসলে প্যাশ্চিয়ান সিরিজ, চারে ফেরত আসলে ব্রাকেট, আর পাঁচে ফেরত আসলে ফান্ড সিরিজ বা ফুন্ড। ফান্ড উচ্চারণটাই হচ্ছে বেশি ভালো। আর আমরা বলছিলাম লাইম্যান সিরিজ ইউভিতে পড়ে, বামার সিরিজ দৃশ্যমান, প্যাশ্চিয়ান সিরিজ আইআর, ব্রাকেট সিরিজও আইআর, ফান্ড সিরিজও আইআর। এরপরে বামার সিরিজের দ্বিতীয় লাইন, বামার সিরিজের তৃতীয় লাইন, এগুলো তো আমরা করেই ফেলছিলাম। যেটা আমি আসলে বলতে চাই সেটা হচ্ছে এইটা, ল্যামডা ম্যাক্স এবং ল্যামডা মিনিমাম। তোমাদেরকে বলছি ল্যামডা ম্যাক্স বা ল্যামডা মিনিমাম, এইটা আমরা ল্যামডা দিয়ে কল্পনা করব না। এই মনে আছে ভাই, বলছিলাম কি দিয়ে কল্পনা করব? কি দিয়ে? মানে তোমাদের বয়সে আমি কি দিয়ে কল্পনা করতাম, কত ক্লাসে শেয়ার করছি, সেটা কি আছে? বলছিলাম ল্যামডা দিয়ে আসলে ফিল করা যায় না। ফিল করা যায় কি দিয়ে? ফিল করা যায় এনার্জি দিয়ে, মনে আছে না? তো আমরা এনার্জি দিয়ে ফিল করব। ল্যামডা যখন ম্যাক্স তখন এনার্জি হচ্ছে মিনিমাম, ল্যামডা যখন মিনিমাম তখন এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম, এই তো। তো কথা হচ্ছে যখনই ল্যামডা এনার্জি যখন মিনিমাম ম্যাক্সিমাম হবে, তখন ইলেকট্রনটা কই থেকে আসবে? অসীমতম শক্তি স্তর থেকে আসবে। তাহলে অসীমতম শক্তি স্তর থেকে আসলে এনার্জি হয় ম্যাক্সিমাম, বিকিরিত এনার্জি তখন ল্যামডা মিনিমাম হয়। আর যদি ঠিক আগের শক্তি স্তরটা থেকে আসে, ঠিক আগেরটা থেকে আসলে এনার্জি হয় মিনিমাম, ল্যামডা হয় ম্যাক্সিমাম। তো তোমাদেরকে আমি এই ম্যাথটা করাইছিলাম যে বামার সিরিজে দৃশ্যমান বর্ণালী তৈরি হয় প্রমাণ করো, আর একটা হোমওয়ার্ক দিছিলাম প্রমাণ করো লাইম্যান সিরিজে ইউভি রশ্মি তৈরি হয়। তো আমি হোমওয়ার্কটা সলভ করে দিই। আমি দেখছি অনেকে হোমওয়ার্কটা করছো, যারা করছো ভালো কথা, যারা করনি তারা মিলাই নাও। গত ক্লাসের হোমওয়ার্ক আমি জানি অনেকেই করছো, ফেসবুকে জমা দিছো কি দাও নাই, ফেসবুক অ্যাকসেপ্ট করছে কি করে নাই সেটা নিয়ে আসলে প্যারা নিও না। আমাদের লাইম্যান সিরিজে দৃশ্যমান বর্ণালী তৈরি হয়। আচ্ছা ভাইয়া, লাইম্যান সিরিজ মানে কি? আমি একটু লিখে দেই, প্রমাণ করো লাইম্যান সিরিজে দৃশ্যমান বর্ণালী তৈরি হয়। ওকে, এখন দেখো, প্রমাণ করো লাইম্যান সিরিজে দৃশ্যমান বর্ণালী তৈরি হয়, তাহলে আমাদের কি বের করতে হবে? ও সরি, দৃশ্যমান না, এটা হচ্ছে ইউভি হবে। হ্যাঁ, ইউভি বর্ণালী তৈরি হয়, ইউভি রশ্মি তৈরি হয়। তাহলে আমরা কি করব? আমরা একবার ম্যাক্স বের করব, একবার মিনিমাম বের করব। কারণ দেখো, আমাদের যদি লাইম্যান সিরিজের রেঞ্জ বের করতে হয়, আমি তো সবগুলো হইতেছে বের করতে পারবো না। তাহলে আমি ম্যাক্সিমাম বের করব, মিনিমাম বের করব, রেঞ্জ বলে দিব যে এই রেঞ্জের মধ্যে আছে। তাহলে প্রথমে যদি ল্যামডা মিনিমাম বের করতে চাই,
ল্যামডা মিনিমাম। তোমাদেরকে সবসময় বলছি ভাই ল্যামডা যদি মিনিমাম হয় তাহলে এনার্জি হবে ম্যাক্সিমাম। এনার্জি ম্যাক্সিমাম মানে কই থেকে আসবে? এনার্জি ম্যাক্সিমাম মানে অসীম থেকে আসবে, তাই না? তো অসীম থেকে আসবে মানে হইতেছে এটা সমান হচ্ছে RH ইন্টু 1/1 তার স্কোয়ার। এই 1 কই পাইছি? এন লো, যেহেতু এটা লাইম্যান সিরিজ তার জন্য এন লো মানে 1 হবে, মাইনাস 1 বাই অসীম তার হচ্ছে স্কোয়ার। 1 বাই অসীমের স্কোয়ার মানে হইতেছে সেখানে কি আসে? সেখানে আসে হইতেছে 0। তাহলে এটাকে যদি হিসাব নিকাশ করি, ভাই ক্যালকুলেটর লাগবে। এখানে সম্ভবত এরকম থাকে 0.91 ইন্টু 10⁻⁻5 এত সেন্টিমিটার। কার মান? ল্যামডা মিনিমামের মান। এখন সেন্টিমিটার থেকে যদি হইতেছে আমি ন্যানোমিটারে নিতে চাই তাহলে এরকম থাকে 10⁻7 দিয়ে গুণ করো তাহলে 91 ন্যানোমিটার থাকে। যারা গত ক্লাসে ছিল না তারা এটুকু বুঝবা না আসলে। তাহলে আমি হচ্ছে ন্যানোমিটার পেয়ে গেছি ল্যামডা মিনিমাম। এবার আসি ল্যামডা ম্যাক্সিমাম। 1/λ ম্যাক্স সমান হইতেছে RH ইন্টু, কাহিনী হইতেছে 1/1 তার স্কোয়ার। কারণ কি? কারণ হচ্ছে লাইম্যান সিরিজ। ওকে, ভালো কথা। তারপরে কি হবে? 1/2 তার স্কোয়ার। কারণ বলছিলাম ল্যামডা যখন ম্যাক্স হয় এনার্জি হয় মিনিমাম। এনার্জি মিনিমাম মানে কই থেকে আসবে? ঠিক উপরেরটা থেকে আসবে। উপরেরটা থেকে মানে একে আসলে 2 থেকে আসবে। তার মানে এখানে কি আসে? এখানে আসে হইতেছে 10, 96, 78 গুণন 1 মাইনাস 1 বাই হইতেছে 4, 1 ভাগ আনসার। এখানে থাকে হচ্ছে এইটা ল্যামডা ম্যাক্সিমাম সমান হইতেছে 1.21 10⁻⁻5। এটা তো আসে সেন্টিমিটারে। তারপর আমি ন্যানোমিটার নেব। ন্যানোমিটার মানে হইতেছে এটাকে 10⁻7 দিয়ে গুণ করো, 121 ন্যানোমিটার থাকে। তাহলে কাঁচা বাচ্চারা, আমরা যদি বলি আমাদের লাইম্যান সিরিজের যে স্পেকট্রাম হয় সেই স্পেকট্রামের রেঞ্জ কত? স্পেকট্রামের রেঞ্জ হইতেছে এইটা। এক পাশে পাইতে হচ্ছে 91 ন্যানোমিটার, এক পাশে 121 ন্যানোমিটার, এই রেঞ্জ। তোমরা কি ইউভি রেঞ্জ জানো? ইউভি রেঞ্জ হইতেছে এইটা। ইউভি সমান হতেছে 1 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার বা 380 ন্যানোমিটার, এটা হইতেছে ইউভি। তাহলে বুঝো আমাদের যে ল্যামডা বের হইছে, সেটা কি এর মধ্যে আছে না? ইউভির মধ্যে পড়ে গেছে না? তাহলে যেহেতু আমাদেরটা ইউভির মধ্যে পড়ে গেছে, সুতরাং আমরা বলতেই পারি লাইম্যান সিরিজে ইউভি রশ্মি তৈরি হয়। সবাই কি বুঝিয়ে আছি? ইভেন তুমি যদি ইউভি নাও জানো, কোনো বইতে এখানে 1 থেকে 360, কোনো বইতে 1 থেকে 350, কোনো বইতে 1 থেকে 380, এটা ম্যাটার করে না, একই তো কাছাকাছি। তন্নির মিলছে, তারপরে হচ্ছে আজিমের মিলছে, মইনুলের মিলছে, ইসরাত জাহান বলছে মিলছে, তাহসিনুলের মিলছে, ফাহমিদা মিলছে, নিশি, তারপরে হচ্ছে মুসাম্মদ, রোনান, অনেকেরই মিলছে। আচ্ছা, আমরা এবার আমাদের আজকের ক্লাসে ফেরত আসি। সবাই একটু লিখে নাও কন্টিনিউয়াস স্পেকট্রাম, বা এটাকে বলা হয় নিরবিচ্ছিন্ন বর্ণালী বাংলায়। নিরবিচ্ছিন্ন বর্ণালী। ওকে, নিরবিচ্ছিন্ন বর্ণালী মানে কি? আগে বলো নিরবিচ্ছিন্ন মানে কি, শব্দের অর্থ কি? প্রশ্ন হচ্ছে নিরবিচ্ছিন্ন। ধরো তোমাকে কেমিস্ট্রি পড়াইতেছে না, তুমি নর্মালি বাংলা ক্লাসে তুমি নিরবিচ্ছিন্ন কথাটা শুনলা, এর অর্থ কি বলো তো? নিরবিচ্ছিন্ন শব্দের অর্থ কি? নিরবিচ্ছিন্ন মানে হইতেছে যার কোনো বিরতি নাই, তাই না? বিরতিহীন, সোজা কথা, যে কোনো বিরতি দেখায় না। এখন বুঝলাম নিরবিচ্ছিন্ন বর্ণালী জিনিসটা কিরকম, এটা আমরা পরমাণু লেভেলে চিন্তা করব, কিন্তু হ্যাঁ নন স্টপ। খুব সুন্দর একটা কথা বলছো, নন স্টপ। তোমাদেরকে আমি বাস্তব একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবা। ধরো আমার কাছে এখানে 1 খণ্ড লোহ আছে, এই হচ্ছে 1 খণ্ড লোহ। এখন 1 খণ্ড লোহাতে যদি আমরা হিট দিই তাহলে কি হয়? লোহাটা কিন্তু লাল হয়ে যায়, তাই না? তো তুমি যখনই লোহাকে হিট দিবা লোহা লাল হয়ে যাবে। তো এই যে ধরো লোহা লাল হয়ে যাচ্ছে। এখন লোহা যখন লাল হয় তখন আসলে কি ঘটনা ঘটে দেখো, বুঝো কিনা। আমি লোহাকে হিট দিছি, হিট দিলে লোহা লাল হয়ে গেছে।
তার মানে কি লোহা ওই হিট থেকে শক্তি নিচ্ছিল, কিন্তু মানে লোহা কিন্তু হিট থেকে শক্তি নিচ্ছিল। এরপরে সে কিন্তু তার রং পরিবর্তন করছে, কারণ কি রং পরিবর্তন করছে মানে হইতেছে সে এখন আমার চোখে লাল রং পাঠাচ্ছে। আগে তো লোহা ছিল হইতেছে ব্রাউনিশ কালার, বা লোহার যে রং পোড়ামাটি রং সেই রং ছিল। তাহলে লোহার রংটা এখন ব্রাউনিশ হয়ে থেকে লাল হয়ে গেছে, কারণ লোহা হিট থেকে এনার্জি নিয়ে আমার চোখে এনার্জি পাঠাচ্ছে। তার মানে বুঝতে পারো, ও কিন্তু একটা দিক দিয়ে এনার্জি নিচ্ছে, আবার একটা দিয়ে এনার্জি বিকিরণ করছে। এই যে এনার্জি সে নিল, আবার আরেক পাশ থেকে এনার্জি বিকিরণ করছে। এনার্জি নিচ্ছে কই থেকে? হিট থেকে, তাপ থেকে এনার্জি নিচ্ছে। এনার্জি বিকিরণ করছে কি হিসাবে? লাইট হিসাবে, এবং সেটা লাল লাইট আর কি। তো লোহা যখন এনার্জি বিকিরণ করলো, তখন কি এমন হয় লোহাকে কি তুমি এরকম দেখো যে এই যে লাল হয়ে গেছে, আবার হইতেছে ব্রাউন হয়ে গেছে, লাল হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে, লাল হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে, এরকম কিন্তু হয় না। লোহাকে তুমি কন্টিনিউয়াসলি লাল দেখো। তার মানে কি বলতো ভাই, লোহা যে আমার চোখে বিকিরণটা পাঠাচ্ছে, সেটা কি থেমে থেমে পাঠাচ্ছে নাকি নিরবিচ্ছিন্ন ভাবে পাঠাচ্ছে, কি মনে হয়? প্রশ্ন হচ্ছে, লোহা তাপ থেকে হিট নিয়ে আমার চোখে লাইট হিসেবে সেই হিটটা পাঠাচ্ছে। লাইট হিসেবে না পাঠালে তো লোহাকে আমরা লাল দেখতাম না, তাই না? তাহলে লোহা কিন্তু আমার কাছে যে শক্তিটা পাঠাচ্ছে, সেটা কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে পাঠাচ্ছে। যদি নিরবিচ্ছিন্ন ভাবে না পাঠাইতো, লোহা এক সেকেন্ডে হয়তো লাল, পরের সেকেন্ডে লোহার রং হইতো, পরের সেকেন্ডে আবার লাল হইতো, তারপরের সেকেন্ডে আবার লাল হইতো। এইটাকে বলা হয় নিরবিচ্ছিন্ন স্পেকট্রাম বা নিরবিচ্ছিন্ন বর্ণালী। আমি খুব সস্তা একটা উদাহরণ দিচ্ছি, আমরা এখন একটু অন্য লেভেলে পড়বো আর কি। তাহলে নিরবিচ্ছিন্ন বর্ণালী মানে হইতেছে বিকিরণটা বিরতিহীন হয় আর কি। বিকিরণ বিরতিহীন, এই বর্ণালীগুলোকে আমরা নিরবিচ্ছিন্ন বর্ণালী বলি। এখন নিরবিচ্ছিন্ন বর্ণালী কয় টাইপের হয়? এই তিন টাইপের হয়: প্রতিপ্রভা, অনুপ্রভা এবং শতপ্রভা। প্রতিপ্রভাকে বলা হয় ফ্লোরোসেন্স, অনুপ্রভাকে বলা হয় ফসফোরেসেন্স, আর শতপ্রভাকে বলা হয় লুমিনেসেন্স। এবার তুমি যদি একটু পুরাতন পড়াকে মনে রাখার চেষ্টা করো, দেখো তোমাদেরকে যখন আমি রাদারফোর্ড মডেল পড়াইছিলাম, সেইখানে তোমাদের আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট পড়াইছিলাম। সো আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট যখন পড়াইছিলাম, তখন এই অনুপ্রভা কথাটা লেখা ছিল। তোমরা অনেকেই তখন জিজ্ঞেস করছিলা যে ভাইয়া অনুপ্রভা কি জিনিস। আমি তখন তোমাদেরকে বলছিলাম অনুপ্রভা কি আমরা সামনে পড়বো, আপাতত তুমি অনুপ্রভা মানে লাইট জ্বলে এটা বুঝে নাও, অনুপ্রভা মানে একটা সিগন্যাল যায় এটা চিনে নাও। এই কথাটা আমি বলছিলাম, যদি কারো মনে থেকে থাকে সে হয়তো মনে রাখতে পারছো। তো কথা হচ্ছে, নিরবিচ্ছিন্ন বর্ণালী তিন রকম: প্রতিপ্রভা, অনুপ্রভা, শতপ্রভা। শতপ্রভা আমাদের সিলেবাসে নাই, উপরে দুইটা আছে। আচ্ছা, অনেকেরই মনে আছে। হ্যাঁ, অনেকে মনে করে যে প্রতিপ্রভা আর এই অনুপ্রভা একই জিনিস। একই জিনিস না। এই কাঁচা বাচ্চা আমাকে বলতে পারবা যে প্রতি কি, এই অনু কি? এই প্রতি আর অনু এগুলো হইতেছে উপসর্গ, তাই না? বুঝো কিনা? প্রতি বা অনু এগুলো হচ্ছে উপসর্গ। এখন উপসর্গের কি আছে? উপসর্গের অর্থবাচকতা নাই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। এর মানে হইতেছে উপসর্গ নিজে তো অর্থ হয় না, কিন্তু অন্য অর্থের সামনে বসে নতুন অর্থ তৈরি করে। অর্থাৎ আমি এটুকু শিওর, প্রভার আগে যদি প্রতি বসে নতুন অর্থ হবে, প্রভার আগে যদি অনু বসে নতুন অর্থ হবে। তো এটা মোটামুটি বোঝা যায় বাংলা ব্যাকরণ থেকে যে প্রতিপ্রভা আর অনুপ্রভা একই শব্দ না। ক্লিয়ার সবাই এটুকু? বুঝি যে প্রতি, অনু এগুলো উপসর্গ, যেহেতু অন্য শব্দের সামনে বসছে, তার মানে জীবনও এই দুটো শব্দ কি না, এই দুটো শব্দ সেম না। এবার তোমাদেরকে একটু বেসিক শেখাই। সবাই একটু কমেন্ট করা বন্ধ করো। অর্বা বড়ই নামে একজন বারবার কমেন্ট করছে যে আর এইচ এর মানটা কোনটা। ও জিজ্ঞেস করতেছে আর এইচ এর মান কি 10, 96, 78 এইটা, নাকি আর এইচ এর মানটা হচ্ছে 10, 96, 78, 00 এইটা। এখন আর এইচ এর মান যে কোনো কিছু হইতে পারে। তুমি যদি সেন্টিমিটারে নাও তাহলে এইটা হইতেছে আর এইচ এর মান, আর এইটা অন্য কোন এককে হবে। সো তুমি এটা মনে রাখবা, বুঝছো? বাসায় যদি প্র্যাকটিস করতে তাহলে বুঝে যেতাম। ওকে, মোহাম্মদ মোহাইমিন বলছে ভাইয়া কখন জেড স্কোয়ার দিব আর কখন দিব না একটু ক্লিয়ার করা দেন। মোহাম্মদ মোহাইমিন, তোমার জন্য বলতেছি, তুমি সব জায়গায় জেড স্কোয়ার দিবা, সব জায়গায় জেড স্কোয়ার দিবা তুমি। আর যারা স্মার্ট, যারা মানে যাদের হইতেছে উপস্থিত জ্ঞান বেশি,
তারা ধরে নিবে যেহেতু এটা হাইড্রোজেন, তো আমি জেড স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা। বুঝো কিনা? তুমি সব জায়গায় জেড স্কোয়ার দিবা, সবাই সব জায়গায় জেড স্কোয়ার সবখানেই আছে। যারা স্মার্ট তারা জেড স্কোয়ার হাইড্রোজেনের জন্য দেয় না, কারণ তারা মনে করে আমি ওয়ান স্কোয়ার দেওয়া আর ওয়ান স্কোয়ার না দেওয়া এই একই জিনিস। তো শুধু শুধু খ্যাতভাবে আমি ওইটুকু লেখার মানে হয় না। বুঝছো মোহাম্মদ মোহাইমিন, কখন জেড স্কোয়ার দিবা কখন জেড স্কোয়ার দিবা না? তুমি সবখানেই দাও, তোমাকে কেউ না করতেছে না। স্মার্ট পোলাপাইন সবখানে দেয় না। স্মার্ট পোলাপাইন চিন্তা করে যেহেতু এটা হাইড্রোজেন আমার এখানে ওয়ান দেওয়ার মানে হয় না। এবার আছে এখানে ফ্লোরোসেন্স, ফসফোরেসেন্স এবং লুমিনেসেন্স। এখানে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যেটা বলতেছিলাম যে ধরো আমার কাছে হচ্ছে এখানে একটা অবজেক্ট আছে এবং এইখানে যে একটা বস্তু আছে সেই বস্তুর উপরে ধরলাম এই হচ্ছে আমাদের একটা বস্তু, বুঝছো? এটা যে কোনো একটা বস্তু। তা আমি কি করছি, আমি হইতেছে এখান থেকে ওকে এনার্জি দিচ্ছি, ওকে এনার্জি দিলাম ধরো, এবং ও এনার্জি এবার কি করলো, এনার্জি বিকিরণ করলো। এইটা হচ্ছে ঘটনা ঘটলো। এবার বলো তো ভাই, যে আমি যদি হইতেছে কোন একটা বস্তু থেকে এনার্জির সোর্সটা বন্ধ করে দেই, ধরো এনার্জির সোর্স আমি সাথে সাথে বন্ধ করে দিচ্ছি। ফার্স্টে ধরো লোহার, এই যে এখানে একটা লোহার টুকরা আছে, লোহার টুকরাতে আমি এনার্জি দেওয়া বন্ধ করে দিলাম। আচ্ছা সাথে সাথে লোহা কি লাল থেকে কালো হয়ে যায় সাথে সাথেই? কি হয় এনার্জি বন্ধ করার সাথে সাথে? উত্তর হচ্ছে না। আবারও বলছি, উত্তর হচ্ছে না। এনার্জি বন্ধ করার সাথে সাথেই কিন্তু বিকিরণটা বন্ধ করে না। তার মানে সে যে এনার্জি নেয়, কিছু এনার্জি তার ভেতরেও কিন্তু রেখে দেয়। মানে আমি যদি এনার্জির সোর্সটা বন্ধ করে দিই, ধরো এনার্জির সোর্স বন্ধ করে দিলাম, সাথে সাথে কিন্তু ও বিকিরণটা বন্ধ করে না। কি বলছি ভাইয়া? এনার্জির সোর্স বন্ধ করে দেওয়ার পরে সাথে সাথেই কিন্তু বিকিরণটা বন্ধ করে না। ওকে, ভালো কথা। এখন যদি এমন হয় যে এই যে কতক্ষণ ধরে সে বিকিরণটা ধরে রাখে, কি বললাম, কতক্ষণ ধরে সে বিকিরণটা ধরে রাখে, এর উপর ভিত্তি করে আমরা প্রতিপ্রভা এবং অনুপ্রভা বলি। আমি একটু পরের স্লাইডে দেখি আছে কিনা। না, সবাই তো লিখে নাও যে হইতেছে একটা হচ্ছে প্রতিপ্রভা ফ্লোরোসেন্স, আরেকটা হইতেছে অনুপ্রভা। যদি এমন হয় যে আমি এনার্জির সোর্স বন্ধ করে দিলাম, সোর্স বন্ধ করে দেওয়ার পরে, শক্তির উৎস বন্ধ করে দেওয়ার পর, আমি লিখে দিচ্ছি তারপরে তোমাদেরকে বলি, শক্তির উৎস বন্ধ করার পর 10⁻⁻6 সেকেন্ড বিকিরণ থাকে। সবাই একটু লিখে নাও। দুইটা ডেফিনেশন লিখে নাও, পরে বলতেছি। আচ্ছা, একজন আমাকে প্রশ্ন করছে, মুনা তাবাসসুম, বিকিরণ আর প্রতিফলন কি একই জিনিস? না, একই জিনিস না। বিকিরণ মানে আমরা এখানে যেটা বোঝাচ্ছি যে সে নিয়ে তারপর হইতেছে অ্যাবজর্ব করবে, তারপরে সে ছড়াই দিবে, ওইটাকে আমরা বিকিরণ বোঝাচ্ছি। আর প্রতিফলন তো মানে সে ডিরেক্টলি যা আসে ওইটাকে ছড়াই দেয়, সে নিজে অ্যাবজর্ব করে না। যদি এমন হয়, তোমাদেরকে বলছিলাম যে আমি এইখানে যে এনার্জি সোর্স আছে, এই এনার্জি সোর্স বন্ধ করে দিলাম। তো এনার্জি সোর্স বন্ধ করে দিলে সাথে সাথেই যদি বিকিরণটা বন্ধ হয়ে যায়, সাথে সাথে মানে বুঝতে পারছো এটা কত সেকেন্ড জানো? 1 সেকেন্ডের 1 মিলিয়ন ভাগের 1 ভাগ। 1 সেকেন্ডের 1 মিলিয়ন ভাগের 1 ভাগ যদি এরকম হয়,
সো যদি এরকম হয় যে মিলিয়ন সেকেন্ডের, মানে এটা হচ্ছে মাইক্রো সেকেন্ড, খুবই ছোট মান না? তো যদি আমি সোর্স বন্ধ করে দেওয়ার পরে সাথে সাথেই বিকিরণটা বন্ধ হয়ে যায়, ওই সাথে সাথে বলতে আমরা একটা টাইম ফ্রেম দেখাচ্ছি 10⁻⁶ সেকেন্ডের আশেপাশে, তখন যে লাইটটা জ্বলে সেটাকে আমরা বলি হচ্ছে প্রতিপ্রভা। সো প্রতিপ্রভা কারা দেখায়? প্রতিপ্রভা দেখায় হতেছে কারা কারা জানো? যেমন হতেছে আয়োডিন দেখায়, তারপর হতেছে সোডিয়াম বাষ্প দেখায়, এরা প্রতিপ্রভা দেখায়। তোমরা হয়তো দেখোনি, তোমরা তখন ছোট ছিলা, ঢাকা শহরে আগে এখনকার যে ল্যাম্পপোস্ট গুলো থাকে, আগের ল্যাম্পপোস্ট গুলো কিন্তু এরকম ছিল না। আগে সোডিয়াম বাতি ছিল, হলুদ হলুদ বাতি দেখা যেত ঢাকার রাস্তায়, রাজপথে আর কি। এখন ওই যে হলুদ হলুদ বাতিগুলো কি ছিল জানো? ওইখানে ভেতরে একটা, মানে একটা হিটের ইয়া ছিল, একটা হিট সোর্স ছিল, এবং হিট সোর্স থেকে ওরা হিট দিত, পরে সোডিয়ামটা হচ্ছে বাষ্পীভূত হইতো, ওখানে ভ্যাপারাইজড সোডিয়াম ছিল আর কি। তোমরা দেখবে অনেক গানে আছে যে সোডিয়াম আলোর নিচে, এবং ওখানে খুব সুন্দর দেখা যেত, মানে হচ্ছে মানুষ অনেক ছবি তুললে অনেক হলুদ লাইটে সুন্দর ছবি আসতো। তো আসলে ওই লাইটগুলোর মেকানিজম কি ছিল জানো? লাইটগুলোর মেকানিজম ছিল হইতেছে সোডিয়ামকে ভেপারাইজড করে ওইখানে দিয়ে দেওয়া হইতো। সো ভিতরে একটা হিট সোর্স থাকতো, ওইটা গরম হইলে সোডিয়ামটা হচ্ছে তোমার বাষ্প হইতো, মানে সোডিয়াম তো বাষ্পই ছিল, সোডিয়াম এনার্জি নিত হিট হিসাবে, তারপরে লাইট হিসাবে সেই এনার্জিটা বিকিরণ করতো। এবং তুমি যখনই হইতেছে লাইট অফ করে দিতা, মানে কি হইতো, হিটটা যখনই বন্ধ হইতো সাথে সাথে কিন্তু লাইটটাও বন্ধ হয়ে যেত। সো কথা হচ্ছে এরা কি করে, এরা এনার্জি নেয়, নিয়ে এনার্জি বিকিরণ করে, কিন্তু এনার্জি বন্ধ করে দেওয়ার পরে বিকিরণটা সাথে সাথেই বন্ধ হয়ে যায়, সেটাকে বলা হয় প্রতিপ্রভা। এখানে এটা মাইনাস না, এটা বলতে বোঝায় কাছাকাছি মান, এখানে যে চিহ্নটা দিচ্ছি কাছাকাছি মান বোঝায়। তাহলে কি বললাম ভাই, এনার্জি সোর্স বন্ধ করার পরে যদি সাথে সাথে বিকিরণটা বন্ধ হয়ে যায়, টাইম ফ্রেমটা যদি বলা হয় তাহলে 10⁻⁶ সেকেন্ড, তখন যে বর্ণটা তৈরি হয় সেটাকে আমরা কি বলি? আমরা বলি হইতেছে প্রতিপ্রভা। এবার দেখি অনুপ্রভা। এখানে এস মানে কি অনেকে টের পাচ্ছ না, এস মানে সেকেন্ড। যদি এরকম হয় যে কয়েক সেকেন্ড পর্যন্ত বিকিরণটা থাকে, তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি হইতেছে অনুপ্রভা। এবং অনুপ্রভার উদাহরণ হইতেছে জিঙ্ক সালফাইড অনুপ্রভা দেখায়, ম্যাগনেসিয়াম সালফাইড অনুপ্রভা দেখায়। ওই যে তোমাদের মনে আছে কিনা, আলফা কণা যখন জিঙ্ক সালফাইডে আঘাত করত তখন কিন্তু হইতেছে অনুপ্রভা দেখা যেত। সো এখানে এই অনুপ্রভাটা ছিল। এবার একটু তোমাদেরকে দেখাই যে এই প্রতিপ্রভার ব্যবহার। সবাই একটু লিখে নাও, জাল টাকা শনাক্তকরণ। তাকে জাল টাকা শনাক্ত করা হয় কি দিয়ে? এটা শনাক্ত করা হয় প্রতিপ্রভা দিয়ে আর কি, প্রতিপ্রভা। অনুপ্রভা কি দিয়ে কি কাজে লাগে? অনুপ্রভা লাগছিল আমাদের আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট। আর জাল টাকা শনাক্তকরণে কি কাজে লাগে? অনুপ্রভা লাগে, সরি শতপ্রভা, প্রতিপ্রভা লাগে। এবং একটি কথা আছে, সেটা হতেছে তোমাদের বইতে এখানে জাল টাকা আছে, তোমাদের বইতে এখানে জাল পাসপোর্টও আছে। সো জাল টাকা বলি বা জাল পাসপোর্ট বলি, একই মেকানিজমে হচ্ছে এদেরকে শনাক্ত করা হয়। তো প্রশ্ন হচ্ছে ভাই পাসপোর্ট আপনি কেন দেখাচ্ছেন না? এই পাসপোর্ট কি আমাদের ডেইলি লাইফে শনাক্ত করতে হয়? পাসপোর্ট কি তুমি শনাক্ত করো নাকি হতেছে এয়ারপোর্ট ইমিগ্রেশন ওরা শনাক্ত করে? সো পাসপোর্ট শনাক্তকরণটা আমাদের ডেইলি লাইফের কাজ না আর কি। এটা খুবই হইতেছে মানে এটা খুবই স্পেশালাইজড যারা, তারা হইতেছে জাল টাকা শনাক্ত করে। জাল পাসপোর্ট, আমরা জাল টাকা দেখব। এবং এই টাইম লিমিটে বলতেছি, এটা কোনো কোনো বইতে অন্যরকম থাকতে পারে, বাট এই জন্য অ্যারাউন্ড মান দিছি আমরা। তোমাদেরকে একটু বুঝাই। ধরো এটা হচ্ছে একটা টাকার নোট, ফর সে এটা হচ্ছে একটা 1000 টাকার নোট, এটা হচ্ছে 1000 টাকা। নর্মালি যারা হচ্ছে জাল টাকা বানায় এরা কিন্তু ছোট টাকারে জাল টাকা বানায় না, বুঝছো? এরা এরকম বড় টাকারে জাল টাকা বানায়। কারণ হইতেছে বড় টাকা না হইলে, দেখো টাকা বানানোতে তো একটা একটা খরচ হয়, তাই না? কাগজ কিনতে হয়, প্রিন্ট কিনতে হয়, প্রিন্ট করাইতে হয়। আবার জাল টাকা যারা বানায় ওরা তো আসলে জাল টাকা ঠিক টাকা হিসেবে বেচে না, জাল টাকা এমনি বেচে যে 5000 টাকা হয়তো 15 টাকা এরকম ভাবে বেচে। তো এই জন্য যদি 500 টাকার নোট বানায় বা 100 টাকার নোট বানায়, তো 100 টাকার নোট বানাতেই দেখা যাবে 200 টাকা খরচ হয়ে গেছে। তো তখন তো আসলে ভাই জিনিসটা পোষাবে না। এই জন্য জাল টাকা যারা বানায় ওরা বড় বড় টাকা বানায়। তুমি কখনো দেখবে না 10 টাকা জাল হয়েছে, ভাই জাল টাকা বানাইতেই আরো 10 টাকার বেশি খরচ হয়। তো চল 10 টাকা জাল বানায় কি করবে? ধরো এটা একটা 1000 টাকার অরিজিনাল টাকা। ও আরেকটা কথা বলি,
তোমরা কি কখনো বিভিন্ন হকারের কাছে কোনো লাইট দেখছো, যে একটা লাইটের এক পাশে কলম আরেক পাশে হইতেছে লাইট থাকে এবং এই লাইটে জাল টাকা বোঝা যায় বা টাকা শনাক্তকরণ করা হয়? আমি হকারের কাছে দেখছি, রিসেন্টলি দেখিনি বাট আগে দেখছি। তোমরা কি কেউ দেখছো? দেখবো হকারদের কাছে যারা যে বিভিন্ন ফ্যান্সি ফ্যান্সি জিনিস বিক্রি করে, ওরা হচ্ছে একই, এক পাশে হচ্ছে কলম, এক পাশে হচ্ছে লাইট, এবং ওরা হচ্ছে বিক্রি করে যে এই লাইট দিয়ে টাকা শনাক্ত করা যায়। এটা সত্যি কথা, আসলে লাইট দিয়ে টাকা শনাক্ত করা যায়। ওকে, অনেকেই দেখছে, আচ্ছা ঠিক আছে, তা আমরা ওইটাই দেখবো এখানে। তো কি হয়, ধরো এটা একটা টাকা। তো এই অরিজিনাল টাকা, টাকা কিন্তু ভাই এত সস্তা ভাবে বানানো হয় না। প্রথমত টাকার যে কাগজটা থাকে, এই কাগজটা কিন্তু অনেক উন্নত মানের কাগজ হয়, খুবই ভালো কাগজ। কারণ এমনি নর্মাল একটা কাগজ পানিতে ভিজলে নষ্ট হয়ে যায়, কিন্তু এই টাকার কাগজ কিন্তু পানিতে ভিজলে নষ্ট হয় না। তো কথা হচ্ছে, টাকা কিন্তু পানিতে ভিজলে সাথে সাথে নষ্ট হয় না, কাগজটা অনেক উন্নত মানের। এরপরে অনেকে আবার টাকা শনাক্ত করে এইভাবে দেখে, এই যে এর উপরে একটু হাত নাড়ায় আর কি, হাত নাড়ায় দেখে যে হাতে লাগে কিনা। আবার অনেক টাকায় দেখবা যে এইখানে এরকম 3টা ডট আছে। আমি অনেক মানুষকে দেখি যে এই ডটগুলোর উপরে হাত নাড়ায়, সেই ডটগুলোর উপরে হাত নাড়াইলে সে বোঝার চেষ্টা করে যে হাতে বাঁধে কিনা। ভাই জাল টাকাতেও হাতে বাঁধে, আমি নিজে দেখছি। জাল টাকা নিয়ে তুমি এটার উপরে হাত নাড়াবা, দেখবা হাতে লাগে আর কি, ওরা এমনি বানায়। আবার অনেকে হইতেছে যেখানে হচ্ছে কি বলে, একটা ফিতা দেওয়া থাকে না, রঙিন ফিতা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কালার দেখা যায়, অনেকে এইভাবে টাকা চেক করে। ভাই এগুলো জাল টাকায় দেয় ওরা। তো এর কোনোটা আসলে, আমরা যেগুলো বললাম যে তুমি এমনি দেখো, তুমি হইতেছে একটু হাত নাড়ায় দেখো, কোনোটাই টাকা চেনার সাইন্টিফিক ওয়ে না। সাইন্টিফিক ওয়ে কোনটা সেটা বলে দিচ্ছি। অরিজিনাল টাকাতে কিছু পদার্থ থাকে, সেগুলোকে বলা হয় ফ্লোরোসেন্ট পদার্থ। FLUORESCENT, কিছু ফ্লোরোসেন্ট পদার্থ দিয়ে দেয়। বাংলাদেশের টাকাগুলো বোধহয় অস্ট্রেলিয়াতে বানানো হয়, কিছু কিছু নোট অস্ট্রেলিয়া থেকে আসে, ওরা অস্ট্রেলিয়া থেকে হইতেছে এই টাকাগুলো ছাপাই নিয়ে আসে। ফ্লোরোসেন্ট পদার্থ দেখবা তোমাদের বইয়ে, যদি কেউ বই পড়ে আর কি, বই পড়ো, সেই বইতে এখানে অনেক বড় বড় সংকেত আছে। তো আমি একটু ব্র্যাকেটে লিখে দিচ্ছি, সংকেত দরকার নেই, সংকেত দরকার নেই, জাস্ট এক কথায় বলে দিতে পারি ফ্লোরোসেন্ট পদার্থ। এটা কোন টাকায় থাকে? এটা অরিজিনাল টাকায় থাকে। এবং এগুলো কিভাবে দেওয়া থাকে জানো? এগুলো হইতেছে এই যে এরকম এরকম ভাবে, একদম আমি নিজে অনেক দেখছি, এরকম ভাবে ছড়ানো ছড়ানো থাকে আর কি। কোনোটা থাকে লাল, তারপর হইতেছে কোনোটা থাকে এরকম এই রঙের থাকে, বাট এরকম ভাবে থাকে, এরকম অনেকটা হচ্ছে ইসের মতো, সেয়াই পিঠার মতো আর কি, কয়েকটা রঙের থাকে। এবং 500 টাকার নোট একরকম থাকে, 1000 টাকার নোট একরকম থাকে। এগুলো কিন্তু খালি চোখে তুমি দেখতে পাবা না, মানে নর্মাল টাকায় তুমি দেখতে পাবা না, একদম আমি যেরকম দেখাচ্ছি এরকমই থাকে। তোমার কাছে মনে হয় যে ভাই কোনো টাকা আছে আপনার কাছে, একটা নোট দেন তো, একটা নতুন নোট হলে ভালো হয়। আচ্ছা 500 টাকা নোট পাইছি। এখন তোমার কাছে মনে হতেই পারে মেহেদি ভাই টাকা, যে ভাই আমি তো টাকায় কিছু দেখতে পাচ্ছি না। এটা তো তুমি টাকায় কোনো কিছু দেখতে পাবা না আসলে, কারণ এটা তো আসলে অন্যভাবে দেওয়া। যদি এগুলো তুমি টাকায় দেখতে চাও ভাই, এগুলো তাহলে তো হইলো না, তারা তো অনেক কষ্ট করে অনেক হিসাব নিকাশ করে এগুলো বানাইছে। তো এইগুলোকে আমরা কি বলি? ফ্লোরোসেন্ট পদার্থ, যার অনেক বড় বড় জটিল জটিল সংকেত আছে। এরপরে আসি, যদি এমন হয় যে তুমি এটাতে ইউভি দাও, ধরো আমি জাল টাকায় ইউভি দিচ্ছি, ওই যে তোমরা যে ইয়াগুলো দেখো না, হকাররা বিক্রি করে কলমগুলা, ওই কলমগুলোতে আসলে ইউভি আসে। তুমি যখনই ইউভি দিবা, তখনই দেখো এই যে যে ফ্লোরোসেন্ট পদার্থগুলো আছে, এগুলো উত্তেজিত হয়। উত্তেজিত হয় মানে হচ্ছে ওইগুলো যে এনার্জি নেয় ওরা, বুঝছো? তোমাদেরকে শেখাচ্ছিলাম এনার্জি নিচ্ছে। এবং ওরা যখন এনার্জি নেয় তখন আবার কি করে, এনার্জি বিকিরণ করে না? সো এনার্জি নিচ্ছে আবার এনার্জি বিকিরণ করছে, তখনই তুমি শুধুমাত্র এগুলোকে দেখতে পাবা যে সুন্দর মতো লাইটের মতো জ্বলে, লাইটের মতো সুন্দর করে জ্বলে। সো যখনই এনার্জি বন্ধ করে দিবা তখনই এবার এগুলো বন্ধ হয়ে যায়। সো এনার্জি নিচ্ছ ইউভি, এবং এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা প্রতিপ্রভা পাচ্ছি, মানে লাইট জ্বলতেছে, সোজা কথা। এটা অরিজিনাল টাকায় হয়, এটা জাল টাকায় হয় না। বুঝতে পারছো কি? এখন তুমি বলতে পারো যে ভাইয়া জাল টাকা যারা বানায় তারা কেন এটা দেয় না? আরে ভাই, তারা যদি এটা দিতেই পারতো,
তাহলে ওর তো ভাই ক্যারিয়ার অনেক ভালো ক্যারিয়ার হইতো, ওকে জাল টাকা বানানো লাগতো? মানে যদি আসলেই ও এটা দিতে পারতো বা জানতো এটা কেমনে দিতে হয় টাকার মধ্যে, তাহলে তো ও জাল টাকা বানাইতো না। ও তো ভাই বড় বড় কোম্পানিতে অনেক বড় বড় টেকনিশিয়ান হিসেবে ওরে নিত, বা বড় বড় কোম্পানিতে ওকে বড় বড় হইতেছে ল্যাবের ইয়া হিসেবে নিত। সো মেইন কথা হইতেছে যে অরিজিনাল টাকায় কিছু ফ্লোরোসেন্ট পদার্থ থাকে যারা ইউভির মাধ্যমে এনার্জি নিয়ে জ্বলে। এই জ্বলে মানে কি জ্বলে? প্রতিপ্রভা জ্বলে। এটা জাল টাকায় থাকে না, তার জন্য হইতেছে আমরা কি করি, জাল টাকা শনাক্তকরণ করতে পারি। কারণ মজার ব্যাপার হতেছে যারা জাল টাকা বানায় এরাও জানে। তুমি কয়জন মানুষকে দেখছো যে এমনি টাকা চেক করে? তুমি কাউরে দেখছো? আমি বাস্তব জীবনে কাউরে দেখি নাই যে এমনি টাকা কেউ চেক করে। সেই জন্য জাল টাকা বানায়, সে পার পেয়ে যায়। এবং একটা যদি 1000 নোট বানায় তুমি চালাইতে পারো ভাই, কত টাকা হয়ে যায়? অনেকে বলতে পারে ভাই নর্মাল লাইট দিলে হয় না কেন? নর্মাল লাইট দিলে হয় না এই কারণে যে এটাকে তো এনার্জি, একটা মিনিমাম এনার্জি দরকার। নর্মাল লাইট থেকে ইউভির এনার্জি বেশি না? তো নর্মাল লাইটে সেই মিনিমাম এনার্জিটা পাওয়া যায় না। সবাই কি বুঝিয়াছি জাল টাকা শনাক্তকরণ? জাল পাসপোর্ট তো হুবহু এভাবেই শনাক্তকরণ করা হয়। সবাই কি বুঝছি যে ভাই ফ্লোরোসেন্স কি জিনিস এবং জাল টাকা শনাক্তকরণ কি জিনিস? ক্লিয়ার সবার কাছে? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। এবার তোমাদেরকে একটু শতপ্রভা শেখাই। শতপ্রভা আমাদের সিলেবাসে নেই, বাট তারপরে বলে দিচ্ছি। শতপ্রভা, এটাকে ইংলিশে বলা হয় লুমিনেসেন্স। LUMINESCENCE। আগে উদাহরণ দিই, তারপরে শেখাবো না যেটা কি জিনিস। তোমরা কখনো কি বিভিন্ন ভিডিওতে, ইউটিউব হোক ফেসবুক হোক, বিভিন্ন ভিডিওতে মালদ্বীপসের সাগরে নীল নীল লাইট জ্বলে রাতের বেলা, একটু পানি নাড়াইলে লাইট জ্বলে, কে কি দেখছো? যে বাংলাদেশের সাগরে ওই জিনিসগুলো নাই, বাট মালদ্বীপসে আছে। মালদ্বীপসে আছে, বোধহয় মায়ামিতে আছে, ইউএসএ, যে পানি একটু নাড়া দিলেই নীল নীল লাইট জ্বলে রাতের বেলা। আচ্ছা, তোমরা কি জানো ওইগুলা কি? ওই যে নীল নীল লাইট যে জ্বলছে, ওইগুলো কিসে আলো আলো জ্বলতেছে? ওইগুলাকে বলা হয় হইতেছে বায়োলুমিনেসেন্ট এলজি। BioLUMINESCENT, বায়োলুমিনেসেন্ট। দেখো বায়ো মানে তো মানে বুঝো, বায়ো মানে হইতেছে বায়োলজি, লিভিং আর কি। লুমিনেসেন্ট মানে হইতেছে যে যার লুমিনেসেন্স দেখায় তাকে লুমিনেসেন্ট বলে। আর এলজি মানে হচ্ছে শৈবাল। তো ওইটা আসলে কিছু কিছু শৈবাল থাকে ওই সব সাগরে, এটা বাংলাদেশের সাগরে নাই। এক এক এলাকাতে এক এক রকমের শৈবাল জন্মে। তাহলে বায়োলুমিনেসেন্ট এলজি মানে কি? বায়োলুমিনেসেন্ট এলজি মানে হইতেছে এই সকল শৈবালগুলো রাতের বেলা হালকা নাড়াচাড়া দিলে জ্বলে। তো প্রতিপ্রভা বলো বা অনুপ্রভা বলো, যেগুলো আমরা আগে দেখে ফেলছি। সো প্রতিপ্রভা অনুপ্রভাতে কিন্তু আমাদেরকে ইউভি বলি। দেখো এক জায়গায় থেকে আমরা এনার্জি নিছিলাম হচ্ছে ইউভি থেকে, জালটাকে তুমি দেখছো। আরেক জায়গায় এনার্জি নিছিলা তুমি আলফা কণা থেকে। সো ওদের না আলাদা করে আলোর সোর্স দরকার, এনার্জি সোর্স স্পেশাল দরকার। কিন্তু শতপ্রভাতে না স্পেশাল এনার্জি সোর্স দরকার হয় না। তুমি দেখো, তুমি জাস্ট পানিকে নাড়া দিছো, মানে কি হালকা একটা মেকানিক্যাল ফোর্স দিছো, হালকা মেকানিক্যাল ফোর্স, তাতেই কিন্তু সে শক্তি নিয়ে আবার বিকিরণ করে ফেলছে। তো বায়োলুমিনেসেন্ট অ্যালজির ক্ষেত্রে মেইন কথা হইতেছে যে ওরা প্রকৃতিতে যে শক্তি থাকে সেই শক্তি নিয়েই জ্বলে, ওদেরকে এক্সট্রা কোনো এনার্জি দিতে হয় না। তার মানে হইতেছে নেচারে এক্সিস্টিং এনার্জি থেকে এনার্জি নাই, এক্সিস্টিং উৎস থেকেই শক্তি শোষণ করে বিকিরণ করে, শোষণ করে এবং পরে বিকিরণ করে। এটা হচ্ছে আমাদের শতপ্রভা। শত শত মানে নিজে নিজে, বুঝো কিনা? আমরা বলি না স্বতঃস্ফূর্ত,
স্বতঃস্ফূর্ত মানে কি? নিজে নিজে কাজ করে। শত মানে হচ্ছে নিজে। তো সে নিজে নিজে এনার্জি নেয়, তাকে কোনো এনার্জি সোর্স দিতে হয় না, ওরকম স্পেশাল কোনো সোর্স দিতে হয় না। এই জন্য এটাকে আমরা কি বলি? শতপ্রভা বলি। মোয়ানা মুভি দেখছো তোমরা কেউ? যদি কেউ মোয়ানা মুভি দেখো, এটা যারা দেখবা না তারা কখনোই দেখোনি, যারা বুঝতে পারবা না, দেখবা মোয়ানা মুভিতে ওই যে যে ইয়া থাকে, মেয়েটার নাম থাকে মোয়ানা, ওরা যখন হইতেছে ওই যে কিং ক্র্যাবের কাছে যায়, মানে ওর কাছ থেকে যখন হুকটা আনতে যায় আর কি, ইয়ারে নিয়ে, মাওরি নিয়ে, তখন দেখবা যে যে ছোট একটা গোল হার্ট যেটা থাকে, হার্ট অফ টিফিতি, একটা নকল হার্ট বানায় না? এটা কি মনে আছে? ওই সিনটার কথা মনে আছে কারো? অনেকে দেখছে আমি জানি। একটা নকল হার্ট বানায় ওকে হচ্ছে মানে ভুল বোঝানোর জন্য। ওই নকল হার্টটাও কিন্তু বায়োলুমিনেসেন্ট এলজিস ছিল, যেটা শতপ্রভা দেখাইতো। আর একটু বলে দিচ্ছি, তোমাদের বইয়ে এই অনুপ্রভা, তারপরে হইতেছে শতপ্রভা, আর হচ্ছে এগুলো ভুলভাল থাকতে পারে, এই অর্থগুলো ভুলভাল থাকতে পারে, এখানে যেটা লেখা আছে এটা ঠিক আছে। ওকে, এবার আমরা একটু আসি হইতেছে, সবাই লিখে নাও। এই যে জাল টাকা শনাক্তকরণ তো আমরা দেখে ফেলছি, তারপরে হইতেছে এমআরআই লিখো। এমআরআই, এমআরআই হইতেছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এখানে যে ইয়াটা দেওয়া আছে, ছবিটা দেওয়া আছে, এটা কোন মুভির সিন বলো তো? এই মুভিটা অনেকে দেখছো আমি জানি, আমাকে দেখে বলো তো এটা কোন সিনেমার সিন? হ্যাঁ, এই যে একজন পারছে, মোহাম্মদ শাকওয়াত, এটা ভেনম মুভির সিন। এই থর না, ভেনম। ওই যে ওরে হচ্ছে এমআরআই করতে চায়। তো যাই হোক, এখন এমআরআই, এবার সবাই তো কমেন্ট বন্ধ করো। তোমাদের এখানে, তোমাদের এই বয়সে কারো এমআরআই কি করা লাগছে কিনা আমি জানি না, তবে হয়তো ফ্যামিলির কাউকে না কখনো কখনো এমআরআই করানো হয়েছে। এবং এই যে এরকম একটা মেশিন তো সবাই দেখছো, তাই না? একটা গোল্লা কি জানি থাকে, সেই গোল্লা কিছুর মধ্যে একজন মানুষের ঢুকায় দেয় আর কি। যে এই মেশিনটা দেখতেও খুব ভয়ঙ্কর। এবং আমার কাছে মনে হয় হসপিটালে যতগুলো মেশিন থাকে ডায়াগনোসিসের, সব থেকে বড় মেশিন আর ভারী মেশিন এটা থাকে। এই জন্য ম্যাক্সিমাম হসপিটাল এটা নিচতলায় থাকে, কারণ উপরের তলা, দোতলা, তিনতলা থাকলে এটা ভাই খুবই ভারী মেশিন, এবং খুবই হচ্ছে কি বলে, মানে খুবই কম্পন টম্পন হয়। এখন এমআরআই ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক, ম্যাগনেটিক মানে তো বুঝতেই পারছো, চুম্বকের ব্যাপার স্যাপার হবে। রেজোনেন্স ইমেজিং, রেজোনেন্স জিনিসটা কি তোমাদেরকে একটু বোঝাই। তো আমরা কিছু বেসিক শিখবো এখন, তাই না? সত্যি বলতে কি, যে এমআরআই পড়াইতে গেলে তোমাদেরকে যে জিনিসগুলো জানতে হবে, তোমরা অনেক কিছু জানো না, বাট আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যত সহজ করে তোমাদেরকে বোঝানো যায়। প্রথমত রেজোনেন্স কি জিনিস ভাইয়া? রেজোনেন্স, রেজোনেন্স মানে হচ্ছে, তোমরা অনেক সময় থাকে না বান্ধবীরা নিয়ে একসাথে হতেছে দোলনায় দোল খাও। এখন ধরো তোমার বান্ধবী, তুমি হচ্ছে দোলনায় দোল খাইতেছে আর কি, তোমার জানের জিগার দোস্ত আর কি, সই, তোমার বান্ধবী দোলনায় দোল খাইতেছে, তুমি পেছন থেকে ধাক্কা মারতেছো আর কি। এখন কথা হচ্ছে যে রেজোনেন্সকে বাংলায় অনুনাদ বলা হয় বা অনুরণনও বলা হয়। তো বান্ধবী হইতেছে আহ ইয়া করতেছে, দোলনায় দোল খাইতেছে, তুমি দোলনা ঠেলতেছো পেছনে। আচ্ছা, তুমি যখন দোলনায় ধাক্কা দাও, তখন কি দোলনার তালে তালে ধাক্কা দাও না? বুঝো কিনা? মানে দোলনার তালে তালে কিন্তু তুমি ধাক্কা দাও। যদি দোলনার তালে তালে তুমি ধাক্কা না দাও, তাহলে কিন্তু দোলনা দুলবে না। তার মানে বুঝতে পারছো যে ওই দোলনা যে তালে তালে দুলতেছে, তুমি সেই তালে তালে ওকে দুলাচ্ছ। বুঝো কিনা? যদি সেই তালে তালে না হয়, তাহলে কিন্তু ওই দোলনাটা দুলবে না বেশি ভালো মতো। এখন তুমি যখন হইতেছে দোলনার তালে তালে দুলতেছো, তো তুমি ওকে একটা এনার্জি দিচ্ছ। তুমি যে ওকে ধাক্কা মারলা, সেইখানে কি তুমি একটা এনার্জি দিচ্ছ না? দিছো তো। তো তোমার এনার্জি, দোলনা যেহেতু এখনো দুলতেছে, তার মানে কি তোমার এনার্জি কি শোষণ করছে না? বুঝো এটা? করছে। এই যে আমার কাছে হচ্ছে এটা দুলে, যে এটা দুলতেছে, তো আমি আবার তালে তালে দোলাই দিচ্ছি। তালে তালে দোলালে কি হইতেছে, ও আরো বেশি বিস্তার নিয়ে দোলে।
বেশি বিস্তার নিয়ে কেন দুলে? কারণ ও এখন আমার দেওয়া শক্তি শোষণ করে ফেলছে। সো আমরা রেজোনেন্স বলতে বুঝাই কোন বস্তুর নিজের যে তাল, সহজে বুঝাই, নিজের যে তাল বা নিজের যে একটা হারমোনি, সেই হারমোনির সাথে তার উপরে আরোপিত হারমোনি মিলে গেলে সেই শক্তি শোষণ করে, এটাকে বলা হয় রেজোনেন্স। সবাই কি বুঝতে পারছি? তাহলে রেজোনেন্স মানে হইতেছে কাইন্ড অফ, তুমি বলতে পারো যে শক্তি শোষণ করে, শক্তির শোষণ করে, শক্তি শোষণ করা বলতেছে আর কি, এটাকে আমরা রেজোনেন্স বলি। শক্তি শোষণ করে সে তার মতো করে দুলবে। সো আমি যদি বইয়ের ভাষায় রেজোনেন্সের ডেফিনেশন বলি, রেজোনেন্স মানে হইতেছে কোনো বস্তু নিজস্ব কম্পন আর তার উপরে আরোপিত কম্পন, এটা যদি মিলে যায়, মিলে যেতে হবে কিন্তু, নাহলে কিন্তু হবে না। কোনো বস্তু নিজস্ব কম্পন আর তার উপর আরোপিত কম্পন যদি মিলে যায়, তাহলে সেটা বেশি বিস্তার নিয়ে দুলে। এখন তার বেশি বিস্তার কি গায়েবা থেকে আসছে? না, সে আমার দেওয়া শক্তি শোষণ করছে। ওই যে আমার দেওয়া শক্তি শোষণ করছে, এই ব্যাপারটাকে বলা হয় রেজোনেন্স। আশা করি রেজোনেন্স ব্যাপারটুকু বুঝতে পারছো। তোমাদেরকে আরেকটা টার্মিনোলজি শিখতে হবে, সেটা হচ্ছে এনএমআর। এনএমআর তোমাদেরকে একটু বলে দেই, তুমি যেখানেই পড়ো না কেন, সেটা তোমার কলেজ হোক, তোমার বাসার টিচার হোক, বা অন্য কোনো কোচিং এ, অফলাইনে, অনলাইনে, তুমি যেখানেই পড়ো না কেন, তোমাকে সে কিন্তু এই এমআরআই পড়াবে না। পড়াইলেও ভুজুং ভাজুং দিয়ে চলে যাবে। আমার কথা মিলাই নিও। আবারও বলতেছি, এটা অনলাইনে বলতেছি, তোমার বাসার টিচার হোক, তুমি অফলাইনে যে টিচারের কাছে পড়ো সেই টিচার হোক, তোমার কলেজের টিচার হোক, তোমাকে ভালো মতো এমআরআই পড়াবে না কেউ। বাট এমআরআই পরীক্ষাতে আসে। সো এটা এখান থেকেই তোমাকে পড়তে হবে। এমআরআই বাংলাদেশে আমি ছাড়া আর কেউ ভালো মতো পড়ায় না। মানে হইতেছে মোটামুটি কোনো মতে কলেজে হচ্ছে ভুজুং ভুজুং দিয়ে, বা যে পড়ায় তারা সে বলে যে হইতেছে এইটা এইটা হইতেছে পড়বা, এমআরআই এর ফুল মিনিংটা জানবা, শেষ। একটা রেডিও ব্যবহৃত হয়, একটা চুম্বক ক্ষেত্র ব্যবহৃত, এইটুকু পড়ায় কিন্তু ম্যাক্সিমাম 99% টিচাররা চলে যায়। সো এমআরআই তুমি যদি এখানে না বুঝো, অন্য কোথাও তুমি বুঝবা না, কারণ এটা কেউ পড়ায় না। সো আমরা আরেকটু বেসিক শিখি। বেসিক হইতেছে এনএমআর। আমরা কিন্তু এখনো এমআরআই তে যাইনি। এমআরআই যেতে গেলে যে জিনিসগুলো জানতে হয় সেগুলো আমরা পড়তেছি। এনএমআর এর ফুল মিনিং হইতেছে নিউক্লিয়ার ম্যাগনেটিক, ম্যাগনেটিক, আর আরে হচ্ছে রেজোন্যান্স। নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স। এখন নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স এটা বলতে কি বোঝায়? সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। এটা কোনো মেশিন না, এটা একটা কনসেপ্ট। আমরা কি জানি, ইলেকট্রন তো ঘুরতে থাকে, তাই না? ইলেকট্রন ঘুরে। আচ্ছা, ইলেকট্রন যদি ঘুরে, সে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, এটা তো মনে হয় জানা আছে, তাই না? যখন ইলেকট্রন ঘুরে, তখন একটা তড়িৎ, একটা চুম্বক ক্ষেত্র সে তৈরি করে, একটা ম্যাগনেটিক ফিল্ড সে তৈরি করে। ঠিক সেরকম এখন যে কথাগুলো বলবো সেগুলো তোমরা এর আগে পড়ো নাই। পরমাণুর ভেতরে কি থাকে? প্রোটন। ইলেকট্রন যেমন ঘুরে, ইলেকট্রনের যেমন স্পিন আছে, প্রোটনেরও হুবহু ওরকম স্পিন আছে। যদিও প্রোটন থাকে নিউক্লিয়াসের মধ্যে, বাট তারও একটা স্পিন আছে। কি বলছি ভাই? ইলেকট্রনের স্পিন থাকে, প্রোটনের ওরকম স্পিন থাকে। তাহলে ইলেকট্রনও তোমার হইতেছে কি বলে, সে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তাহলে প্রোটনও তো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। কি বললাম ভাইয়া? ইলেকট্রন সে হইতেছে ঘুরে। সো ইলেকট্রন যদি ঘুরে, তার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, বা তার একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে। তাহলে ভেতরে যে প্রোটন থাকে, তারও তো একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, কারণ ইলেকট্রনও একটা চার্জ পার্টিকেল, প্রোটন একটা চার্জ পার্টিকেল। তাহলে বুঝতে পারো যে প্রোটন সংখ্যক, প্রোটন থাকলে সে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, বা প্রোটন থাকলে সে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে, কারণ প্রোটনেরও চার্জ আছে, তোমার ইলেকট্রনেরও চার্জ আছে। এখন যদি এরকম হয় যে কোনো জায়গায় ধরো একটা প্রোটন আছে, এই যে একটা প্রোটন, এটা আমি স্পিন বোঝাচ্ছি আর কি। তোমরা ইলেকট্রনকে তো এভাবে দেখছো, আমি প্রোটনকে দিলাম ওরকম সিম্বল। তাহলে এই হচ্ছে আমার কাছে একটা প্রোটন আছে, ভালো কথা। আচ্ছা, যদি একটা প্রোটন থাকে, তার তো একটা স্পিন আছে। যদি প্রোটন একটা না হয়ে দুইটা হয়,
তাহলে বুঝো একজন আরেকজনের যে স্পিন, সেই স্পিনকে নালিফাই করে দেয়, স্পিনকে ক্যান্সেল আউট করে দেয়। তাহলে বলো তো দিন শেষে একটা নেট ম্যাগনেটিক ফিল্ড থাকবে কখন? প্রোটন সংখ্যা জোড় হইলে নাকি প্রোটন সংখ্যা বিজোড় হইলে? কি মনে হয়? কি বলতেছি ভাইয়া? আমরা এখানে শিখছি হচ্ছে প্রোটন, সে হইতেছে চার্জ পার্টিকেল। সো প্রোটন যদি চার্জ পার্টিকেল হয়, ইলেকট্রনে যেরকম একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, প্রোটনও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। কিন্তু সেই প্রোটন ম্যাগনেটিক ফিল্ড তো তৈরি করে, বাট যদি দুইটা প্রোটন থাকে, সো একটা আরেকটাকে কি করে দেয়? একটা আরেকটাকে নালিফাই করে দেয়। সো নালিফাই করে মানে হতেছে প্রশমিত করে দেয় আর কি। তাহলে আমরা বলতে পারি যদি বিজোড় সংখ্যক প্রোটন থাকে, তারই কিন্তু নেট একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে। তাহলে মনে রাখবা যে সকল পরমাণুতে বিজোড় সংখ্যক প্রোটন আছে, ওদেরই হইতেছে নিউক্লিয়াসের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে। ওদেরকে দিয়ে আসলে এমআরআই করানো হয়, বুঝছো? তাহলে এনএমআর বলতে কি বোঝায়? মনে রাখবা যেসব পরমাণুতে বিজোড় সংখ্যক প্রোটন থাকে, বিজোড় সংখ্যক প্রোটন থাকে, তাদেরকে এনএমআর পরমাণু বলে। পরমাণু বলে। যদি একটা উদাহরণ দেই, এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন একটা এনএমআর পরমাণু। এখন আমি জানি তোমরা এনএমআর জিনিসটা এখনো বুঝো নাই, জাস্ট এইটুকু বুঝো যে বিজোড় সংখ্যক প্রোটন থাকলে সে এনএমআর দেখায়, ওদেরকে আমাদের এনএমআর পরমাণু বলা হয়। উদাহরণ কি? হাইড্রোজেন। এই হচ্ছে আমাদের একটা বেসিক। আরেকটা বেসিক তোমাদেরকে একটু শিখাই, সেই বেসিকটা হইতেছে, এটা 9-10-এ পড়ছো, একটু মনে করার চেষ্টা করো। তোমাদের কি মনে আছে যে ধরো আমার কাছে এরকম একটা বস্তু আছে, এই হচ্ছে আমাদের একটা বস্তু। সো প্রত্যেকটা বস্তুর মধ্যে এরকম অসংখ্য ছোট ছোট ডোমেইন থাকে। মনে পড়ে কিনা একটু দেখো তো। এরকম অসংখ্য অসংখ্য ছোট ছোট ডোমেইন থাকে, এবং প্রত্যেকটা ডোমেইনে একটা করে মানে যে ম্যাগনেটিক ভ্রামক গুলো থাকে, চৌম্বক ভ্রামক গুলো থাকে। ধরো কোনোটা হচ্ছে এই বরাবর আসছে, কোনোটা 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 এই বরাবর আসছে। এটা কি মনে আছে? যে কোনো একটা পদার্থ সেরকম অসংখ্য ছোট ছোট এলাকা নিয়ে গঠিত, এটাকে আমরা ডোমেইন বলি। এবং প্রতিটা ডোমেইনে যে চৌম্বক ক্ষেত্রগুলো থাকে বা চৌম্বক রেখাগুলো থাকে, সেইগুলা এক একটা এক এক দিক থাকে। এটা 9-10-এর বইয়ে ছিল, এক একটা এক এক দিক। এবং যখন এরকম বিচ্ছিন্ন ভাবে থাকে, তখন কিন্তু সে চুম্বক হয় না, বুঝছো? যখন বিচ্ছিন্ন ভাবে থাকে তখন চুম্বক হয় না, যখন সবাই একদিকে থাকে তখন সে চুম্বক হয়। ওকে, এবার আসি আমরা একটু এমআরআই পড়াই। প্রথমত বলতেছি এমআরআই কি? এমআরআই হইতেছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। সো এমআরআই তে সবাই একটু লিখে নাও যে এমআরআই করার সময়, এমআরআই তো একটা প্রসেস, এমআরআই তে এনএমআর এর কনসেপ্ট ব্যবহৃত হয়। কনসেপ্ট ব্যবহৃত হয়। যেমন ধরো জিনিসটা কিরকম, জিনিসটা হচ্ছে যে তুমি যখন হতেছে বাঁশি বাজাও, বাঁশি না, তুমি যখন হতেছে গিটার বাজাও, সো গিটার বাজানো একটা কাজ, কিন্তু গিটার বাজানোর সময় তুমি কি ইউজ করো? তারের টান, এই কনসেপ্টটা ব্যবহার করো না? তারের টান বেশি থাকলে একভাবে বাজবে, তারের টান কম থাকলে অন্যভাবে বাজবে। তাহলে বাজাচ্ছ গিটার, বাট কনসেপ্টটা হইতেছে কি? তারের টান। অথবা তুমি যখন হইতেছে বাঁশি বাজাও, তখন তুমি বাজাচ্ছ বাঁশি, বাট কনসেপ্টটা কি? কনসেপ্টটা হইতেছে বাতাসের চাপ। তুমি জোরে ফু দিলে বাঁশি এক সুরে বাজবে, আস্তে ফু দিলে বাঁশি অন্য সুরে বাজবে। এইটা বুঝাচ্ছি। সো এমআরআই হইতেছে একটা প্রসেস, সেইখানে একটা কনসেপ্ট ব্যবহৃত হয়, কনসেপ্ট হইতেছে এনএমআর।
এবার সবাই একটু মনোযোগ দিয়ে শোনো যে এমআরআই তে ঘটনাটা কি ঘটে। আমরা খুবই লাকি, আমরা দেখছি হাইড্রোজেন একটা এনএমআর পরমাণু। এনএমআর পরমাণু মানে হইতেছে এখানে বিজোড় সংখ্যক প্রোটন আছে। আচ্ছা, আমাদের বডিতে কত পার্সেন্ট পানি? এই কাঁচা বাচ্চারা কত পার্সেন্ট পানি? আমাদের বডিতে 70% পানি না, 70 বা 65 এরকম। এখন তোমার বডিতে এত পার্সেন্ট পানি আছে, পানি আছে মানে কি দেখছো? পানিতে আবার কি থাকে? হাইড্রোজেন থাকে না? তো পানিতে হাইড্রোজেন থাকে মানে হইতেছে আমাদের বডিতে ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে এনএমআর পরমাণু দিয়ে গঠিত, হাইড্রোজেন দিয়ে গঠিত। আমরা যদি এরকম 70% পানি দিয়ে গঠিত না হইতাম তাহলে কিন্তু আমাদের এমআরআই করা যেত না। এবার তোমার কি মনে হয় ভাইয়া, একটা সুস্থ অর্গান, সেটা ধরো ব্রেন হইতে পারে, সেটা হচ্ছে হাত পায়ের জয়েন্ট হইতে পারে, একটা সুস্থ অর্গানে পানির পরিমাণ, একটা অসুস্থ অর্গানে পানির পরিমাণ কি কোনোদিন সেম থাকে? কি মনে হয়? ধরো তোমার পায়ের কোথাও ভেঙে গেল, তো ওইখানকার টিস্যুগুলো ফুলে ফেপে ওঠে, মানে পানির পরিমাণ সুস্থ অর্গানের মতো থাকে না। ব্রেন টিউমার হইলো, ভাই ব্রেনে পানির পরিমাণ সুস্থ ব্রেনের মতো থাকবে না। তো দেখো জিনিসটা সৃষ্টিকর্তা কত সুন্দর মতো আমাদের ডিজাইন করছে, যে আমাদের 70% থাকে পানি, এবং সুস্থ অর্গান বা সুস্থ কোনো একটা বডি পার্ট আর অসুস্থ বডি পার্টে পানির পরিমাণ সেম থাকে না। এখন যাই হোক, পানিতে কি থাকে? পানিতে থাকে হাইড্রোজেন। তো আমরা কি করি জানো? এবং নর্মালি কিন্তু আমাদের বডিতে কিন্তু কোনো চৌম্বক ক্ষেত্র থাকে না, আমাদের বডি কিন্তু কোনো চৌম্বক ক্ষেত্র দেখায় না নর্মালি। যেমন ধরো আমার হাতে একখণ্ড লোহা আছে, এই একখণ্ড লোহা কখনো কি চুম্বক হবে? না, হবে না। কখন হবে? যখন আমি এর অন্য চুম্বকের সংস্পর্শে নিয়ে আসবো, তাই না? তো অন্য চুম্বকের সংস্পর্শে নিয়ে আসলে কি হয় জানো? অন্য চুম্বকের সংস্পর্শে নিয়ে আসলে হয় হইতেছে এই ডোমেইন গুলো সব এক লাইনে হয়ে যায়। প্রত্যেকটা ডোমেইনের ইলেকট্রনের যে এই চুম্বকের যে ক্ষেত্র, সেগুলো সব এক লাইনে আসে। সব যদি এক লাইনে আসে তখনই সে চুম্বকে পরিণত হয়। এটা চৌম্বক পদার্থ, নট চুম্বক। এখন কাহিনী হইতেছে দেখো, এই যে একটা মেশিন দেখছো গোল, এই গোল মেশিনটা হইতেছে এখানকার চুম্বক ক্ষেত্র তৈরি করে, খুব শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি করে। এখন তোমার কাছে মনে হতেই পারে যে ভাইয়া এই গোল কেন হয়েছে? গোল হয়েছে যেন মানে এই সব জায়গায় দিয়ে চুম্বক ক্ষেত্র রেখাগুলো যেন তোমার বডির মধ্য দিয়ে যায়। আমরা কি জানি চুম্বক ক্ষেত্র রেখাগুলো এরকম হয় না, যে এক পোল থেকে বের হয় অন্য পোলে ঢোকে, এক পোল থেকে বের হয় অন্য পোলে ঢোকে, এক পোল থেকে বের হয় অন্য পোলে যায়। তো কোনো ক্ষেত্ররেখা যেন বাইরে না যায়, সব যেন তোমার ওই অর্গানের মধ্যে যায়, তার জন্য এটা গোল করে নেওয়া হয়েছে, যেটা খুবই স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এটা। তাহলে কি হলো, তোমার বডির মধ্যে দিয়ে খুব স্ট্রং চুম্বক ক্ষেত্র পাস করছে, খুবই মানে খুবই স্ট্রং, একেবারে এক্সট্রিম লেভেলের স্ট্রং চুম্বক ক্ষেত্র পাস করছে। এখন আমি ধরলাম যে এটা হইতেছে তোমাদের বডির, আমরা এখান থেকে চুম্বক ক্ষেত্র পাস করছি, এই যে এটা খুবই স্ট্রং চুম্বক ক্ষেত্র। আবার আমাদের বডিতে যে পানি আছে তারও তো ছোট ছোট ডোমেইন আছে, পানিরও কিন্তু ছোট ছোট ডোমেইন আছে। এখন ধরো যেটা এরকম ছিল, ধরো কোন একটা ডোমেইন ছিল এরকম একটু বাঁকা কোন একটা জায়গায়, তো চুম্বক ক্ষেত্র যাওয়ার সময় সেটা কি হয়ে যায়? সেটা এরকম কিন্তু এই বাঁকা জায়গাতে এরকম সোজা হয়ে যায়। আবার ধরো কোন একটা চুম্বক ক্ষেত্র ছিল হইতেছে এইরকম, এই যে এই দিক বরাবর ছিল, তখন যখনই হইতেছে আমাদের ওই ম্যাগনেটিক ফিল্ডটা যাবে খুবই স্ট্রং, তখন কিন্তু এইভাবে মানে হয় আমাদের চুম্বক ক্ষেত্র বরাবর সজ্জিত হয়, না হলে ঠিক বিপরীত দিকে সজ্জিত হয়। বুঝো কিনা? মানে যেটা যেভাবে হইতেছে সে মিলাইতে পারে, যেটা হইতেছে আমাদের এই হচ্ছে তোমার সেই স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড আমি বোঝাচ্ছি, যেটা আসলে ওই গোলটা দিয়ে আমাদের বডির মধ্যে পাস করে। তাহলে পানির যে ডোমেইন গুলা, পানির যে ডোমেইনের যে চুম্বক ভ্রামক যেগুলা, সেগুলো হইতেছে ওর সাথে কোনোভাবে খাপ খায়, সেগুলো ওর দিক বরাবর সজ্জিত হয়, আর বাকিগুলো যেগুলো উল্টা হয় সেগুলো হইতেছে বিপরীত দিক বরাবর সজ্জিত হয়। বাট তুমি যখন একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ফেলবা তখন হয় এরকম হবে অথবা এরকম হবে, এই বিপরীতের মাঝামাঝি কোনো কিছু নাই। আশা করি এটুকু বুঝতে পারছো। তাহলে কি হয়েছে ভাইয়া, আমার বডির মধ্যে পানি আছে, পানিতে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন একটা এনএমআর পরমাণু, তার মানে কি হাইড্রোজেন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে।
তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া আমার বডি তাইলে তো ম্যাগনেট না, তোমার বডি ম্যাগনেট না, কারণ তোমার বডিতে ডোমেইন গুলো না একদিকে সজ্জিত নাই। একদিকে সজ্জিত কখন হবে? ডোমেইন মানে ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া বোঝাচ্ছি। একদিকে সজ্জিত কখন হবে? যখন তুমি তোমার বডির মধ্যে দিয়ে আরেকটা ম্যাগনেটিক ফিল্ড পাস করাবা। সো ম্যাগনেটিক ফিল্ড দিয়ে পাস করার ফলে যেটা একটা ডোমেইন গুলো, কিছু ডোমেইন ওই বরাবর সজ্জিত হয় আর কিছু ডোমেইন বিপরীত বরাবর সজ্জিত হয়। ওকে, এখন ধরো আমি এটা একটু পরের স্লাইডে দেখাই। এই হচ্ছে আমাদের বাইরের স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড এবং কিছু কিছু ডোমেইন সেই বরাবর সজ্জিত হয়েছে। এভাবে দেখাচ্ছি আর কি, আমাদের ওই ম্যাগনেটিক ফিল্ড বরাবর। এটাকে বলা হয় প্যারালাল স্পিন, PARA। প্যারালাল বানান কি? প্যারালাল বানান কি? বানানি তো ভুলে গেছি। কেউ একজন প্যারালাল বানানটা বলো তো। PA PARA। আচ্ছা, এটাকে বলা হয় প্যারালাল স্পিন এবং এটাকে আমরা ইউজুয়ালি প্লাস হাফ দিয়ে সিম্বলাইজ করি। আবার কিছু আছে যারা হচ্ছে এরকম মানে আমি তো এদিকে পাঠাচ্ছি বাট ডোমেইন গুলো এরকম বিপরীত দিকে হয়েছে, বিপরীত দিকে, এই যে বিপরীত দিকে, এটাকে বলা হয় এন্টি প্যারালাল স্পিন, PARALELL, এন্টি প্যারালাল স্পিন। ও আচ্ছা, তাহলে ভাই একটা তৈরি হয় প্যারালাল স্পিন, একটা তৈরি হয় এন্টি প্যারালাল স্পিন। এবং এন্টি প্যারালাল স্পিনকে ইউজুয়ালি মাইনাস হাফ দিয়ে সিম্বলাইজ করা হয়, যে ইলেকট্রনের জন্য তোমরা যেরকম স্পিন কোয়ান্টাম নাম্বার পড়ছিলে ওই রকম। এখন ভাই দেখো, যেটা প্যারালাল স্পিন সেটা শক্তি থাকে কম, এটা হচ্ছে আমাদের প্লাস হাফ। আর যেটা এন্টি প্যারালাল বিপরীত দিকে হয়ে গেছে, তোমাদেরকে বলছিলাম যে কেউ যদি বিপরীত অবস্থায় থাকে বা বৈরী পরিবেশে থাকে তার মধ্যে এনার্জি বেশি জমা হয়, সো এই জন্য এটাকে আমরা উপরে দিচ্ছি। তাহলে কি হলো ভাই, আমাদের বডিতে NMR পরমাণু আছে। NMR পরমাণুর ফলে কি হয়, NMR পরমাণু হচ্ছে ওদের একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র ডোমেইনে ম্যাগনেটিক ফিল্ড থাকে, যারা আসলে পুরোপুরি ম্যাগনেট হয় না, কিন্তু যখনই বডির মধ্যে দিয়ে আরেকটা বাইরের ম্যাগনেটিক ফিল্ড পাস করা হয় তখন কিছু কিছু ডোমেইন ওই বরাবর সজ্জিত হয়, বাকি ডোমেইন গুলো বিপরীত বরাবর সজ্জিত হয়। যেটা ওই বরাবর সজ্জিত হয় সেটাকে প্যারালাল স্পিন বলি, তার এনার্জি কম। আর যেটা বিপরীত বরাবর সজ্জিত হয় এটা এন্টি প্যারালাল স্পিন, তার এনার্জি বেশি। এবং ইলেকট্রনকে যেরকম প্লাস হাফ মাইনাস হাফ দিয়ে দেখাইতা, এগুলোকে প্লাস হাফ মাইনাস হাফ দিয়ে দেখানো হয়। এখন দেখো এদের মধ্যে একটা এনার্জির পার্থক্য তৈরি হয়েছে। ধরো এদের মধ্যে যে এনার্জির পার্থক্য হয়েছে সেটা হচ্ছে আমাদের কি পরিমাণ, ডেল্টা ই পরিমাণ। এই পরিমাণ এনার্জির পার্থক্য তৈরি হলো। আমরা কি করব, এই ঘটনা ঘটানোর পরে মেশিন থেকে এখানে একটা রেডিও ওয়েভ দেওয়া হয়। কি দেওয়া হয়? রেডিও ওয়েভ। এখন তুমি বলতে পারো যে ভাইয়া রেডিও ওয়েভ কেন দেওয়া হয়? রেডিও ওয়েভ দেওয়া হয়, দেখো এই যে এদের মধ্যে যে শক্তির একটা পার্থক্য তৈরি হয়েছে, মানে প্যারালাল স্পিন যুক্ত ডোমেইন আর এন্টি প্যারালাল স্পিন যুক্ত ডোমেইনের মধ্যে যে শক্তির পার্থক্য তৈরি হয়েছে, সেই পার্থক্যটা দেখো, এটা শক্তির পার্থক্য, এই রেডিও ওয়েভটা সেটার সাথে ম্যাচ করে। সেটার সাথে ম্যাচ করে মানে হইতেছে তুমি রেডিও দিবা, এখন দেখো রেডিও একটা এনার্জি ধারণ করে না? ধারণ করে। তো এদের মধ্যে যে শক্তির পার্থক্য আর রেডিও যে শক্তি ধারণ করে সেটা হুবহু মিলে যায়। তো মিলে গেলে কি হবে দেখো, ওই যে বলছিলাম তোমার নিজের শক্তি বা তোমার নিজের কম্পন আর তোমার উপর আরোপিত কম্পন, কি বললাম, তোমার নিজের কম্পন আর তোমার উপর আরোপিত কম্পন যদি মিলে যায় তাহলে তুমি কি করবা? এনার্জি শোষণ করবা না? ওই যে শুরুতে বলছি রেজোনেন্স মানে কি, তোমার নিজের কম্পন আর তোমার আরোপিত কম্পন যদি মিলে যায় তখন তুমি এনার্জি শোষণ করবা। তো এইখানকার মধ্যে যে শক্তির পার্থক্য আছে সেই পার্থক্য রেডিও ওয়েভের সাথে পুরোপুরি মিলে যায়। মিলে যায় মানে কি, দেখো এইখানে যে প্যারালাল স্পিন আছে সেই প্রোটন গুলো শক্তি শোষণ করে উপরে যাবে, আবার বিকিরণ করে নিচে নামবে, শোষণ করে উপরে যাবে, বিকিরণ করে নিচে যাবে। তো শক্তি শোষণ বিকিরণ এগুলো তো আমরা মাপতে পারি। মাপতে পারি তো? পারি, অবশ্যই পারি। এই যে শোষণ বিকিরণ মাপলাম, সেখান থেকে একটা ইমেজ তৈরি করা যায়, বুঝছো? তো তুমি যদি এইখানে সেখানে যদি হইতেছে একটা সুস্থ অর্গান থাকে,
সেইখানকার শোষণ বিকিরণ আর অসুস্থ অর্গান থাকলে শোষণ বিকিরণ কি সেম হবে? উত্তর হচ্ছে না। তো এইভাবেই হচ্ছে মানে এনার্জি যেখানে বেশি শোষিত হয় সেখানে একটু ডার্ক স্পট পড়ে, যেখানে কম শোষিত হয় সেখানে একটা লাইট স্পট পড়ে। সো স্পট থেকে আমরা একটা ইমেজ পাই, এবং যদি অর্গানটা সুস্থ থাকে তাহলে ইমেজটা একরকম হয়, কারণ পানির পরিমাণ একরকম থাকে। যদি ওটা অসুস্থ হয় তাহলে পানির পরিমাণ অন্যরকম থাকে। সো এই এনার্জি শোষণ বিকিরণ অন্যরকম হবে। এই হইতেছে আমাদের এমআরআই। এবার দেখি এটার নাম এনএমআর কেন হইল। এনএমআর হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, দেখো হাইড্রোজেনের নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, হাইড্রোজেনের নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, এবং সেই প্রোটনটা দেখো যে রেজোনেন্সে অংশ নেয়। এই জন্য এটাকে বলা হয় হইতেছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এবং এখানে যদি এনএমআর পরমাণু না হয়, এনএমআর পরমাণু যদি না হয়, অন্য পরমাণু হয়, তাহলে কিন্তু ভাই এই যে সে প্যারালাল স্পিন এন্টি প্যারালাল স্পিন কিছুই হবে না, কারণ তার নিজেরই কোনো ডোমেইন টোমেইন কিচ্ছু নাই। তখন সে কিন্তু এমআরআইও দেখাবে না। এই হচ্ছে আমাদের এমআরআই ফুল হচ্ছে ডিটেলসটা। তাহলে আমি এটা সংক্ষেপে রিভিউ করে দিচ্ছি। দেখো এবার দেখবা তোমার কাছে খুব ইজি লাগবে। এমআরআই এটার ফুল ফর্ম হতেছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এইখানে আমরা কোন কনসেপ্ট কাজে লাগাই ভাই, কোন নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? এনএমআর নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এনএমআর কি জিনিস? এনএমআর হইতেছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। যে সকল পরমাণুতে বিজোড় সংখ্যক প্রোটন থাকে সেই সকল পরমাণুগুলোকে এনএমআর পরমাণু বলা হয়, যার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে হাইড্রোজেন। এবং আমাদের বডির 70% হচ্ছে হাইড্রোজেন দিয়ে তৈরি। তার মানে আমাদের বডি হচ্ছে মানে পানি দিয়ে তৈরি, পানিতে হাইড্রোজেন থাকে। সো আমি কোন একটা অর্গান চিন্তা করছি, সেই অর্গানে প্রচুর পানি আছে, পানির মধ্যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের নিউক্লিয়াসে বিজোড় ইলেকট্রন আছে। তার মানে কি প্রতিটা পানির অণু একটা ছোট ছোট ম্যাগনেট হিসেবে কাজ করে। ওই ছোট ছোট ম্যাগনেটিক এরিয়াকে বলা হয় ডোমেইন। তো ডোমেইন মানে এই যে তোমাদের বেসিক যে আসলে অনেকের খারাপ 9-10 এটা ছিল, পড়ে আসার কথা ছিল, বাট অনেকে পড়ে আসো নাই। তো কোন একটা বস্তুর ছোট ছোট যে অঞ্চল, সেই অঞ্চলকে বলা হয় হইতেছে ডোমেইন। তো আমাদের বডিতে এরকম ছোট ছোট ডোমেইন থাকে পানির মধ্যে। তা আমি যখন বাইরে থেকে আমাদের বডিতে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড পাঠাই, অনেক স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, তখন আমাদের যে এনএমআর হাইড্রোজেন গুলো আছে তারা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। যারা কোনোভাবে এর সাথে মিলে যায়, আমাদের ওই যেটা পাঠাইছি তার সাথে মিলে যায়, সে হয় হইতেছে প্যারালাল স্পিন, আর যে বিপরীত দিকে যে সে হইতেছে এন্টি প্যারালাল স্পিন হয়। তাহলে একটা প্যারালাল স্পিন একটা এন্টি প্যারালাল স্পিন, এন্টি প্যারালাল স্পিনের শক্তি বেশি হয়, প্যারালাল স্পিনের শক্তি কম হয়, মানে শক্তির একটা ডিফারেন্স তৈরি হয়েছে। এই ডিফারেন্সটা রেডিও ওয়েভের সাথে মিলে যায়। আমি যদি পরে রেডিও ওয়েভ দেই তাহলে যে প্যারালাল স্পিনের যে প্রোটনটা আছে সেই প্রোটনটা শক্তি শোষণ করে এন্টি প্যারালাল হয়, আবার বিকিরণ করে প্যারালালে আসে, আবার শোষণ করে এন্টি প্যারালাল হয়, আবার বিকিরণ করে প্যারালালে আসে। এই যে শোষণ বিকিরণের মাধ্যমে আমরা ওখানে একটা ইমেজ পাই। সেই ইমেজটা অসুস্থ অর্গান এবং সুস্থ অর্গানে আলাদা, দ্যাট ইজ এমআরআই। সবাই কি বুঝতে পারছি এবার? ওকে, এই যে দেখো এই হইতেছে আমাদের এমআরআই ছবি। যদি এখানে কোনো জায়গায় অসুস্থ থাকতো এখানে স্পট দেখতে পাতো, এখানে স্পট দেখতে পাইতো আর কি। ওকে, এই যে দেখো এমআরআই করা হয়েছে বিভিন্ন জায়গায় হাতের ব্যথা। এবার দেখো আইআর, সবাই একটু লিখে নাও আইআর এর ব্যবহার। এই আইআর মানে কি? আইআর মানে ইনফ্রারেড, ইনফ্রারেড মানে অবলোহিত আর কি। অবলোহিত মানে বুঝো, এই যে দেখো আমার হাতে কিন্তু একটা ইয়া আছে, এই যে একটা পয়েন্টার আছে, বা তোমার সামনে যে টিভির রিমোটটা থাকে না, টিভির রিমোটও কিন্তু হইতেছে আইআর বের হয়, যেটা খালি চোখে দেখা যায় না। অথবা ধরো এই যে আমাদের বডি, আমাদের বডি কি হিট ছাড়ে না? একসাথে অনেকগুলো মানুষ এক রুমে থাকলে রুম গরম গরম হয়ে যায় কিন্তু, তাহলে তোমার বডি থেকে হিট বের হয়। তুমি জানো আমাদের বডি থেকে হিট কেমনে বের হয়? আমাদের বডি থেকে হিট বের হয় আইআর হিসাবে। অথবা যে রিমোটের যে লাইটটা, এই লাইটটাও কিন্তু আইআর হিসাবে বের হয়। অথবা কোথাও আগুন জ্বললে তার চারপাশে যে হিট থাকে না, সেটাই হিটটাও কিন্তু আইআর হিসাবেই যায়। এখন আইআর আমাদের কি কাজে লাগে? আইআর 3 রকমের হয়।
নিয়ার আইআর, মিডিল আইআর এবং ফার আইআর। তোমাদের কি মনে আছে যে হইতেছে দৃশ্যমান আলোর পরেই হইতেছে আইআর ছিল? সো এটা একটু মনে রাখবা, নিয়ার আইআর 780 থেকে 2500, মিডিল আইআর 2500 থেকে 25,000, ফার আইআর হচ্ছে 25,000 থেকে, এখানে 25,000 হবে, এখানে আরেকটা শূন্য দিব আর কি, 25,000 থেকে এত ন্যানোমিটার হয়, 10 লাখ। আইআর খালি চোখে দেখা যায় না, বাট আইআর দেখা তো থার্মাল ক্যামেরা আছে, থার্মাল ক্যামেরা দিয়ে আইআর দেখা যায়। এবার আসি, এইটা কাজে লাগে হচ্ছে আমাদের চিকিৎসায়, এটা কাজে লাগে হচ্ছে আমাদের চিকিৎসায়, আর এইটা কাজে লাগে হইতেছে জৈব যৌগের মূলক শনাক্তকরণ। একটু লিখে নাও। আচ্ছা একটু বলে দিই, দেখো আগে তোমাদেরকে মূলনীতিটা বলি। মূলনীতি হইতেছে এই যে আমাদের বডি আইআর হিসেবে হিট ছেড়ে দেয়। তোমার কাছে কি মনে হয় একটা সুস্থ অর্গান যেভাবে হিট ছাড়ে, একটা অসুস্থ অর্গান কি সেইভাবে হিট ছাড়ে? উত্তর হচ্ছে না। কি বলছি? যে ধরো আমি পুরোপুরি সুস্থ, আমার ধরো হার্ট বা আমার হইতেছে কোনো একটা জায়গা, এটা হচ্ছে নর্মালি বাচ্চাদের মস্তিষ্কে করা হয়। একটা সুস্থ অর্গান যেভাবে হিট ছাড়ে আইআর হিসেবে, একটা অসুস্থ অর্গান সেভাবে হিট ছাড়ে না। তাহলে সুস্থ অসুস্থতার পার্থক্য এভাবে কিন্তু বোঝানো যায়। আবার আইআর অন্য কি কাজে লাগে? ধরো তোমার হাতে তুমি অনেক ব্যথা পাইছো, এখন হাতে তুমি কি করছো, ওই যে অনেক সময় আমরা ছ্যাক দেই না, দেখছো তো আমরা যে এখানে ব্যথা পাইলে এখানে ব্যথা পাইলে ছ্যাক দেয়। ছ্যাক দেয় মানে হালকা গরম কাপড় ওখানে বেঁধে দেয়। কেন গরম কাপড় বেঁধে দেয়? ব্যথা কেন হয়? ব্যথা হয় এই কারণে যে ওই জায়গায় ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয় না, ওই জায়গায় সেল ডিভিশন ঠিক মতো হয় না। কিন্তু যদি আমি একটু গরম করে দেই তাহলে রক্তনালীগুলো আগের থেকে একটুখানি একটু প্রশমিত হয় আর কি, রক্তনালীগুলো দিয়ে বেশি বেশি ব্লাড সার্কুলেট করে। তো সায়েন্টিস্টরা তো নর্মালি গ্রামের মানুষজন হইতেছে কাপড় দিয়ে ছ্যাঁকা দেয় আর কি, কিন্তু ডাক্তাররা একটু উন্নত ভাবে করে। ডাক্তার করে কি, যেখানে ব্যথা হয়েছে বা যেখানে রক্ত আটকে গেছে বা যেখানে ব্লাড ক্লট করছে সেইখানে সে আইআর দেয়, কারণ আইআর এর ভেদন ক্ষমতা ভালোই বেশি। তো ওই জায়গাটা কি হয়, গরম হয়ে যায়, কারণ আইআর তো তাপও ক্যারি করে। ওই গরম হয়ে গেলে ওইখানকার যে রক্তনালীগুলো, সেই রক্তনালীতে যদি কোনো ইয়া থাকে, কোনো ব্লকেট থাকে, সেই ব্লকেট গুলো হইতেছে বের হয়ে যায়, ব্লাড সার্কুলেশন বাড়ে, ব্যথা প্রশমিত হয়। তো তোমাদের কাজ হচ্ছে এই আইআর এর ব্যবহার, মানে বিস্তারিত পড়ার দরকার নেই, মেকানিজম পড়ার দরকার নেই, তোমার কাজ হচ্ছে কোনটাতে কি কাজে লাগে। যেমন ধরো বাচ্চাদের মস্তিষ্কের রোগ নির্ণয় আইআর ব্যবহৃত হয়, এমসিকিউ আকারে এগুলো আসে, তোমার এটা মনে রাখতে হবে। অথবা কোন জায়গায় ব্যথা পাইলে কোনটা ব্যবহৃত হয়, ফার আইআর নাকি নিয়ার আইআর, তোমাকে এটা মনে রাখতে হবে। এই সবাই কি বুঝতে পারছি? মানে তোমার কাজ হচ্ছে এমসিকিউর জন্য শুধু হতেছে নিয়ার আইআর এবং ফার আইআর, এই দুটোর ব্যবহারগুলো একটু মনে রাখা। এরপরে সবাইকে লিখানো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গ, ওনার নাম হচ্ছে ওয়ার্নার হাইজেনবার্গ। এখন এটার আবার অনেক গল্প স্বল্প আছে, বুঝছো। হাইজেনবার্গ দেখলো যে কোন একটা পরমাণুর তুমি যদি হইতেছে ভরবেগ বের করতে যাও, কি বললাম, কোন একটা পরমাণুর ভরবেগ বের করা গেলে তার অবস্থানটা না ঠিকভাবে বের করা যায় না, আবার অবস্থান বের করা গেলে ভরবেগ ঠিক মতো বের করা যায় না। এই যে মানে দুইটা আসলে কনফ্লিক্ট। যেমন ধরো তোমাকে যদি বলি, তোমার ইন্টার লাইফে প্রেম করার ইন্টেন্সিটি যত বাড়বে, তোমার তোমার স্বপ্নের ভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা তত কমবে। প্রেম করার ইন্টেন্সিটি যত কমবে,
তোমার স্বপ্নের ভার্সিটিতে চান্স পাওয়ার ইন্টেন্সিটি বা প্রবাবিলিটি তত বাড়বে। দুইটা একসঙ্গে কখনোই হবে না। তুমি এই পাশে চুটিয়ে প্রেম করবা, ওই পাশে তুমি তোমার স্বপ্নের ভার্সিটিতে চান্স পাবা না, এটা হবে না, কখনো এটা সম্ভব না। তো দুইটা যে একসঙ্গে হচ্ছে না, তাহলে একটা নিশ্চিত হইলে একটা অনিশ্চিত হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় শাওন ভাইয়ের অনিশ্চয়তা নীতি, বুঝছো? এই অনিশ্চয়তা নীতি শাওন ভাই তোমাদেরকে দিচ্ছে। আর হাইজেনবার্গ দিছিল হইতেছে এরকম যে একটা পরমাণুতে তুমি ইলেকট্রনকে লোকেট করবা, তার অবস্থান বের করবা। তুমি অবস্থান বের করতে গেলে তুমি তার ভরবেগ বের করতে পারবা না, আর ভরবেগ বের করতে গেলে তুমি তার অবস্থান বের করতে পারবা না। এই যে একটা আনসার্টেনিটি যে চলে আসলো, এটাকে বলা হয় হইতেছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, বুঝছো? এখানে অনেক গল্প আছে। ওনার ওই যে তোমরা কি হইতেছে কি বলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, শ্রোডিঞ্জারের বিড়াল টিড়াল, অনেক গল্প আছে, বাট সেগুলো আমাদের সিলেবাসে নাই, তো আমরা ওগুলো নিয়ে যাচ্ছি না। এখন ওনার একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন হইতেছে এইটা, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি, এটা সমান অথবা গ্রেটার দেন h/4 পাই। তোমরা কি বুঝো যে h একটা কনস্ট্যান্ট, 4 পাইও একটা কনস্ট্যান্ট, h একটা কনস্ট্যান্ট, 4 পাইও একটা কনস্ট্যান্ট। এখন ডেল্টা এক্স কি? ডেল্টা এক্স হচ্ছে অবস্থান বের করতে গিয়ে যে ভুলটা হয় সেই ভুলটা। কি বলছি? ডেল্টা এক্স হচ্ছে অবস্থান বের করতে গিয়ে যে ভুলটা হয় সেই ভুলটা হচ্ছে ডেল্টা এক্স। সো ডেল্টা এক্স একটা ভুল, একটা ভুলের পরিমাণ। তো দেখো গতিশীল কণার অবস্থানের অনিশ্চয়তা ভুলের পরিমাণ, আর ডেল্টা পি হইতেছে ভরবেগ বের করতে গেলে ডেল্টা পি যে ভুলটা হয়। এখন দেখো তো ভাই, আমরা কি বলতে পারি না যে ডেল্টা এক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল কি ডেল্টা পি? এ বলা যায় তো? এটা তো কনস্ট্যান্ট, তাই না? তাহলে এইটা যদি বড় হয় এটা ছোট হবে, সো এই ভুলটা বাড়লে এই ভুলটা কমবে, বা এই ভুলটা কমলে এই ভুলটা হচ্ছে বাড়বে। সো এটাকে বলা হয় হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। তোমরা শুধু এই ইকুয়েশনটা লিখে নাও, আর কোনটা কি মিন করে সেটুকু লিখে নাও। তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি জিনিস? যে কোনো একটা ইলেকট্রনের বা গতিশীল কণার তুমি যদি অবস্থান বের করতে চাও, তাহলে ভরবেগ বের করতে পারবা না, ভরবেগ বের করতে পারলে অবস্থান বের করতে পারবা না। এটাকে বলা হয় হইতেছে কি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আচ্ছা, তৌফিক বলছে আমার কলেজে কণার বদলে ইলেকট্রন বলছে। হ্যাঁ, একই কথা, ইলেকট্রনের জন্য হয়, কণার জন্য হয়। এবার আসে হইতেছে শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন, বা শ্রোডিঞ্জারের হইতেছে তরঙ্গ সমীকরণ। ও এখানে হচ্ছে কয়েকটা হোমওয়ার্ক দেওয়া আছে। এই হোমওয়ার্ক গুলো তুমি হচ্ছে মানে কয়েকটা ম্যাথ দেওয়া আছে, ওই যে ওইখানে ভ্যালুতে বসাবা, মান বের হবে। এগুলো তোমরা একটু নিজেরা করবা বাসায়। এই একটা ম্যাথ দেওয়া আছে, দেখো এই একটা ম্যাথ দেওয়া আছে, চেষ্টা করো, না পারলে আমি আগামী ক্লাসে দেখাই দেবো না। এই অঙ্কটা আসছে হতেছে জেইই মেইন। জেইই মেইন মানে তোমরা বুঝো, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, মানে আইআইটি তে ভর্তি পরীক্ষা হয় আর কি। এবার আসি শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন। ওনার নাম হচ্ছে আরউইন স্ট্রোডিং, উচ্চারণটা খুবই বিদঘুটে। নর্মালি আমরা যেরকম বলি শ্রোডিঞ্জার, ঠিক ওরকম না, স্ট্রোডিঙ্গার টাইপের জেনে কেমন উচ্চারণ করে ওনার নামটা। এবার এখানে নিয়ে কিছু কথা বলি আর কি। শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশনটা এটা আমি হচ্ছে মাঝে মধ্যে পড়াই, মাঝে মধ্যে পড়াই না আর কি, বুঝছো? তো মাঝে মধ্যে পড়াই, মাঝে মধ্যে পড়াই না ভাই, এটা আবার কি জিনিস? এটা হইতেছে যে এই টপিকটা প্রথমত এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের একটা পার্ট, বুঝছো? সো কোয়ান্টাম মেকানিক্সের আমাদের বইতে আসলে কিছুই নেই। শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন থেকে গত 10 বছরে, সেটা একাডেমিক বলি, সেটা অ্যাডমিশন বলি, কোনোদিন কোথাও এই জিনিসটা এখনো পর্যন্ত আসে নাই। ইভেন এটা আমাদের কারিকুলামেও নাই, বাট তোমাদের বইতে কেন জানি দিয়ে দিছে। সো মাঝে মধ্যে হইতেছে আমি পড়াই, মাঝে মধ্যে এটা আমি পড়াই না। রিসেন্টলি কোথায় জানি এটা প্রমাণ পড়াইছিলাম। এই হচ্ছে ইকুয়েশন, বুঝছো? এই যে এই হচ্ছে তার ইকুয়েশন। ইকুয়েশন দেখলে তোমরা ভয় পাবা। তো শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন এটা যদি এখন পড়াই, তোমাদের কাছে
এই গুণগত রসায়নের এই পার্টটা বেশি কঠিন মনে হবে, বুঝছো? আমি তোমাদেরকে একটা সমাধান দিচ্ছি। স্ক্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশনটা আমি এখন তোমাদেরকে স্কিপ করছি। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। এখন কেন স্কিপ করছি? স্কিপ করছি এই কারণে যে তোমরা প্রথম মাত্র কলেজে উঠছো, উঠে একটা চ্যাপ্টার ধরছো। তো সেই চ্যাপ্টার, এটা আসলেই কঠিন জিনিস, সেই চ্যাপ্টার ধরেই যখন তুমি অনেক কঠিন একটা জিনিস দেখবা, তোমার মনের মধ্যে একটা ভয় ঢুকে যাবে, বুঝছো? এই জন্য আমি তোমাদেরকে এখন হচ্ছে বাদ দিলাম, কিন্তু আমি কথা দিচ্ছি, সো ভাইয়া কথা দিচ্ছে, যদি আমি বেঁচে থাকি, আর তোমরা যদি আর একটু বড় হও, আমি কোনো একটা ক্লাসে, সেটা একটা ভিডিও করে হোক বা অন্য একটা ক্লাসে হোক, সো কোনো একটা ক্লাসে তোমাদেরকে এটা প্রমাণ সহ পড়াবো যে স্ক্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশনের ব্যাকগ্রাউন্ডটা কি, আর স্ক্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন কই থেকে আসছে। সো আপাতত তোমাকে যদি বাদ দেওয়া হয়, তোমার কোনো ক্ষতি হচ্ছে না, না এটা তোমার অন্য কোনো কনসেপ্ট শিখতে কাজে লাগবে, না এটা তোমার হচ্ছে সরাসরি কোনোদিন পরীক্ষায় আসে, না এটা তোমার কারিকুলামে আছে, তোমার বইয়ে আছে বাট তোমার কারিকুলামে নাই। ওকে, এটা কোয়ান্টাম মেকানিক্সে তুমি যখন অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে উঠবা তখন তুমি হচ্ছে পড়বা। তো যদি কখনো তোমরা আরেকটু ইন্টারের পড়াশোনার সাথে খাপ খাও, আরেকটু হচ্ছে অ্যাডজাস্ট করো, এরপরে কোনো একটা ক্লাসে আমি তোমাদেরকে পড়াই দেবো না, প্রমাণ সহ পড়াই দেবো না, বুঝছো? তো ভাইয়া, আপনার মনে থাকবে এই যে এরকম একটা প্রবাদ দিলা, আমার এই অপবাদ দিলা, আমি তোমাদেরকে বিভিন্ন জিনিস পড়ানোর সময় বলতাম এটা পরে পড়াবো, ওইটা পরে পড়াবো, কোনো কিছু কি বাদ দিচ্ছি? হ্যাঁ, এরা আমারই বিশ্বাসই করে না, কোনো কিছু কি বাদ দিচ্ছি? বলছি না যে এটা পরের দিকে শিখবো, এটা সামনে শিখবো, যা যা বলছি সবই তোমাদের পরে শিখাইছি, যখন বলতেছিলাম যে এই দেখো মনে করো, যে দেখো মনে করো। তো এইটা এখন আমরা পড়বো না, ধরো আরো 4 মাস 5 মাস 6 মাস পরে। সো তোমরা আরেকটু ইন্টারের পড়াশোনার সাথে অ্যাডজাস্ট করো, তারপরে হইতেছে কোন একটা ক্লাসে আমি তোমাদেরকে প্রমাণ সহ শিখাই দেবো না, আর কি, বুঝছো? এখানে সব লেখা আছে, বাট আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি এটা পড়ে কিছুই বুঝবা না, পড়ে বুঝার কথাও না, আর কি, বুঝছো? তো কাঁচা বাচ্চারা, এরই সাথে সাথে আমাদের গুণগত রসায়নের যে অংশটুকু পড়ার কথা ছিল সেইটুকু শেষ হয়ে গেল। আমাদের এখন কি কি চ্যাপ্টার বা কি কি ক্লাস বাকি আছে জানো? একটা সিকিউ ক্লাস বাকি, একটা এমসিকিউ ক্লাস বাকি, একটা অ্যাডমিশন প্রবলেম সলভিং ক্লাস বাকি বা অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস বাকি। এই তিনটা ক্লাস এখনো আমাদের বাকি আছে। তাহলে একটা সিকিউ, একটা এমসিকিউ, একটা অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস। এবং আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যখন এরপরে সিকিউ এমসিকিউ অ্যাডভান্স প্রবলেম পড়বা, তোমার কাছে সব ইজি পিজি লেমন স্কুইজি মনে হবে, যারা রেগুলার আমার সাথে ছিল। কারণ এহেন কোনো টপিক নেই যেটা তোমাদেরকে আমি পড়াই নাই, সবই তোমাদের পড়া শেষ, এখন শুধু প্র্যাকটিস করতে হবে। না, দ্রাব্যতা আমরা এই কোয়ার্টারে পড়াবো না, এই কোয়ার্টারে দ্রাব্যতা পড়াবো না তোমাদের। এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে শুরু হবে পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নটা আগামী ক্লাস থেকে শুরু হবে। তো তো ঠিক আছে ভাইয়া, এটুকুই ছিল আমাদের আজকের এই সেশনে। আগামী ক্লাসে তোমাদেরকে এরকম প্রবলেম নিয়ে আমরা সামনে হাজির হব। তো সেখানে সবার দাওয়াত দিয়ে দিচ্ছি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।